তো আজকে আমরা আলোচনা করব ইতিহাসের তৃতীয় অধ্যায়। এর আগে আমরা দুটো অধ্যায় আলোচনা করে নিয়েছি, তাই না? তৃতীয় অধ্যায়ের নাম হলো মানে ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। আর দ্বিতীয় টপিক হলো, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় টপিক হলো গান্ধীজি। ভারতের রাজনীতিতে গান্ধীজি, ভারতের রাজনীতিতে কিভাবে গান্ধীজি আসলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলে ভারতের অবস্থা কি হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব যেটা ভারতের উপর পড়েছিল সেটা পরে আলোচনা করব, সবশেষে গিয়ে চেষ্টা করব আলোচনা করার। এখন আমি আলোচনা করব এমন একজন লোকের জীবন দর্শন, এমন একজন মহান মানুষের জীবন দর্শন, মানে যাকে তুলনা করা যায় না। ওই জন্য আমি বোর্ডে লিখেছি গান্ধী দ্য গ্লোব। গান্ধীকে গ্লোব মানে একটা মানচিত্র বা ম্যাপ, গ্লোব দেখেছো না ভূগোলে, গ্লোব চারিদিকে ঘোরানো যায় মানচিত্র। তো আমি গান্ধীকে একটা পৃথিবী ভাবি। গান্ধী এমন একটা ক্যারেক্টার, গান্ধী এমন একটা চরিত্র, গান্ধী এমন একজন মহান ব্যক্তি যে নিজেই একটা পৃথিবী। তো আমরা ওই জন্য গান্ধীকে কি বলবো, দ্য গ্লোব। গান্ধী, আমি বলছি, এটা কেউ বলিনি, এটা আমার কথা, আমি বলি যে গান্ধী দ্য গ্লোব, মানে গান্ধীকে আমি পুরো পৃথিবী ভাবি। গান্ধী এমন একটা দর্শন, গান্ধী নিজেই একটা দর্শন। তো চলো তো সেই মহান ব্যক্তিটা কি কাজ করলো তার সারা জীবন এবং পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে গান্ধীর জন্ম থেকে শুরু করে গান্ধীর মৃত্যু অবধি, মানে গান্ধী যখন গান্ধীকে হত্যা করা হলো, ঠিক আছে, 1869 থেকে 1948 অবধি, আমি প্রত্যেকটা ঘটনা আমার বলার ইচ্ছে করে, কিন্তু এক তো 4th সেমিস্টারের অভাব, তাই না, সময়ের প্রচণ্ড অভাব, আর দ্বিতীয়ত হলো যে যেগুলো পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা উচিত সেগুলো আলোচনা করবো। তবে অনেকগুলো বছর, প্রত্যেকটা বছর পর করে আলোচনা করব। দেখবে যে গান্ধীকে এখন মানে হাতের মোয়া, গান্ধীকে তুমি দেখতে পাবে একটা চিত্র ম্যাপের মতো, একটা রাস্তার মতো একটা সড়ক এঁকে দেবো আমি, যে সড়কে তুমি গান্ধীকে দেখতে পাবে। তো চলো আজকে আমরা গান্ধীকে দেখি। তো শুরু করা যাক। তো গান্ধী দা গ্লোব, কি নাম অধ্যায়টার নাম দিয়েছি আমরা? গান্ধী দা গ্লোব। দেখো গান্ধী কবে জন্মগ্রহণ করছেন এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ রাখে। 1869 সালের, যদি বোর্ডে লেখা দেখা যাবে তো, ঠিক আছে, 1869 সালের 2 অক্টোবর, 2 তারিখ অক্টোবর গান্ধীজি গুজরাটের জন্মগ্রহণ করলেন। ঠিক আছে, একজন মহান লোক এবং মহান, যিনি গান্ধীকে জন্ম দিয়েছেন অবশ্যই তিনি একজন মহান পিতা, একজন মহান মাতা, তাই না? একজন মহান মাতা এবং মহান পিতার ওরসে 2 অক্টোবর আমরা জানি 1869 সালে গান্ধীজি জন্মগ্রহণ করলেন। ওই জন্য আমরা 2 অক্টোবরটাকে কি পালন করি? গান্ধী জয়ন্তী হিসাবে 2 অক্টোবরকে পালন করি, তাই না? দ্বিতীয়ত কি হলো, তারপরে আসছি, তারপরে বছর কি হলো, পর বছর কি হলো, এগুলো তো আমাদের এখানে সিলেবাসে নাই, তো এগুলো বলা যাবে না। তবুও আমি বলছি যে গান্ধীজি বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, প্রখর বুদ্ধি ছিল, পড়াশোনা শুরু করলেন, পড়াশোনা করছে, তাই না? প্রথমে বিয়ে চলে আসুক, তাই না? মাত্র 13 বছর বয়সে গান্ধী কি করলেন? বিয়ে করলেন। কি অবস্থা না? তাহলে শেষ। আমাদের একটা প্রচলন আছে না যে বিয়ে করে মানুষ বলে উন্নতি করতে পারে না, যত উন্নতি করতে লাগে তত বিয়ের আগে করা উচিত, এটা একটা কথা চলে কি চলে না? কিন্তু গান্ধীকে দেখে শেখো। মাত্র 13 বছর বয়সে বিয়ে করে পুরো পৃথিবীকে যিনি জয় করেছিলেন তার নাম মহাত্মা গান্ধী। তো গান্ধীর পুরো নামটা জেনে নি। গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর কি হলো, গান্ধী পড়ালেখা করার উদ্দেশ্যে চলে গেলেন ইংল্যান্ড। কোথায় চলে গেলেন? ইংল্যান্ড থেকে তিনি পাস করলেন উকিলাতি পাস করলেন, উকিল হলেন। ঠিক আছে, আমাদের এলএলবি নাম শুনেছো, 12-এর পর যে এলএলবি নিয়ে পড়ে উকিল হয়। তো গান্ধী চলে গেলেন ইংল্যান্ডে তিনি পাস করলেন উকিল। কি পাস করলেন? উকিলাতি, আইনজীবী। তো মনে রাখবে একটা কথা, কেউ যদি ইংল্যান্ড থেকে আইনজীবী পাস করে তাহলে তাকে কিন্তু উকিল বলা হবে না, তাকে বলা হবে ব্যারিস্টার। কি বলা হবে? ইন্ডিয়া থেকে যদি কেউ উকিল পাস করে উকিলাতি, তাহলে তাকে কি বলা হবে? উকিল বলা হবে। ইন্ডিয়া থেকে যদি কেউ উকিলাতি পাস করে তাকে বলা হবে উকিল। এবং ইংল্যান্ডে গিয়ে সেই উকিল যদি ইংল্যান্ডে উকিলাতি পাস করে তাহলে তাকে কি বলা হবে? ব্যারিস্টার। তো গান্ধী হয়ে গেল ব্যারিস্টার গান্ধী। কি হয়ে গেল? গেটিং মাই পয়েন্ট? গান্ধী উকিল হয়ে গেলেন। এবার উকিল হওয়ার পর ভালো একদম টাই পরা একজন মানুষ, একজন ভালো ব্যক্তিত্ব, অনেক ইনকাম সে যুগের, তাই না? তখন গান্ধী যখন এগুলো করছেন, মানে বিশাল, তখন প্রথম বিশ্বযুদ্ধ চলবে এরকম, মানে এরকম আবহাওয়া, লোকগুলো খেতে পায় না, তখন গান্ধী হলো ব্যারিস্টার হওয়ার পর উনি চলে আসলেন আবার নিজের জন্মভূমি, অর্থাৎ ইংল্যান্ড থেকে চলে আসলেন ভারত। কবে চলে আসলেন? ভারত আসলেন। ভারতে আসার পর কি হলো, এখান থেকে ঘটনা শুরু হলো আমার গান্ধীর। এবার এখান থেকে সম্পূর্ণভাবে এক এক করে নজরে রাখবে
যে কি হলো 1893 সাল 1893, এই 1893 সালে গান্ধী গুজরাটের একজন লোকটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বাবু? আব্দুল্লাহ। তার একটা আব্দুল্লাহর যে কোম্পানি ছিল, এই আব্দুল্লাহর কোম্পানির লিগাল অ্যাডভাইজার হিসাবে, লিগাল অ্যাডভাইজার মানে এর যে কোম্পানি চলবে বা আব্দুল্লাহর যে লিমিটেড আছে, সেই লিমিটেডের সে একজন উকিল হিসাবে, তার কারখানার মধ্যে যতগুলো সমস্যা আসবে সব উকিলাতি কে করবে? গান্ধী। কে করবে? গান্ধী। লিগাল অ্যাডভাইজার ইংরেজি থেকে বলা হয়। এই গান্ধী 1893 সালে আব্দুল্লাহর লিগাল অ্যাডভাইজার হিসাবে চলে গেলেন সাউথ আফ্রিকায়। কোথায় চলে গেলেন? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা মানে কি? দক্ষিণ আফ্রিকা। বেশ ভালো করছে, ওখানে উকিলাতি করছে, আব্দুল্লাহর হয়ে কাজ করছে। মনে থাকবে ব্যাপারটা? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। তারপরে কি হলো গান্ধী 1893 সালে সাউথ আফ্রিকা যাবার পর গান্ধী সাউথ আফ্রিকায় সফর করতে লাগলেন, দেখতে লাগলেন সাউথ আফ্রিকায়। তো গান্ধী একদিন সাউথ আফ্রিকায় একটা ট্রেনে উঠলেন, ঠিক আছে? ট্রেনে ওঠার পর একটা কি হয়েছে বলতো, সাউথ আফ্রিকায় তখন কি চলছে? এই যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ আন্দোলন চলছে। মানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ আন্দোলন তো না, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের ঝামেলা চলছে। কৃষ্ণাঙ্গ মানে কি? যারা কালো চামড়ার মানুষ তাদের কি বলা হয়? কৃষ্ণাঙ্গ। আর যারা সাদা চামড়ার মানুষ তাদের কি বলা হয়? শ্বেতাঙ্গ। তো ওই আফ্রিকায় কি ছিল, শ্বেতাঙ্গ লোকগুলো, সাদা বা ফর্সা চামড়ার মানুষগুলো এই কালো চামড়ার মানুষগুলোকে হত্যা করত। কালো চামড়ার মানুষগুলোকে ওখানে মানে কোনো পাত্তা দেওয়া হতো না। কালো চামড়ার মানুষগুলোর উপর অত্যাচার করা হতো। কালো চামড়ার মানুষগুলোকে ভাবা হতো সমাজের নিচু জাত। তো গান্ধীজি সাউথ আফ্রিকার একটা ট্রেনে সফর করার সময় কি করেছে, ওখানে আলাদা আলাদা সিট থাকতো, কম্পার্টমেন্টে আলাদা সিট থাকতো। সাদাদের সিট স্ট্যান্ডার্ড, এখানে সাদা লোকগুলো বসবে, এখানে কালোটা বসতে পারবে নিচে, কালোটা নিচে বসতে পারবে। তো গান্ধী ছিল এশিয়া মহাদেশের কালো মানুষ, মানে এশিয়া মহাদেশের লোক। তো গান্ধী কি করেছে, ওখানে সাদা চামড়ার বা কৃষ্ণাঙ্গদের বা হোয়াইট ম্যানদের যে সিট আছে সেই সিটে বসে গেছে। গান্ধী তো সিট সেটা না, গান্ধী তো কালো মানুষ, এশিয়ার মানুষ, তো গান্ধীকে কালো চামড়ার সিটে বসতে হবে। তো গান্ধী বসে গেছে সাদা চামড়ার যে মানে হোয়াইট বলা হয় না, শ্বেতাঙ্গদের সিটে বসে গেছে। গান্ধী যখন সেই সিটে বসে গেছে, হোয়াইটদের সিটে বা শ্বেতাঙ্গদের সিটে বসে গেছে, একটা স্টেশনে গান্ধীজিকে কি করা হলো, তার সিট থেকে তাড়িয়ে দেওয়া হলো, গান্ধীকে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হলো। গেটিং মাই পয়েন্ট? গান্ধীজিকে ট্রেন থেকে 1893 সালে সাউথ আফ্রিকায় ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হলো। বলা হলো এশিয়া মহাদেশের অসভ্য বর্বর মানুষ, তুমি সাদা মানুষের মানে গদিতে উঠবে, সাদা মানুষের চেয়ারে তুমি জায়গা দখল করবে, এটা তো সাদা মানুষের। তো গান্ধী সেই স্টেশন থেকে 1893 সালে ফেলে দেওয়া হলো। তো গান্ধী এখনকার তো আমরা একটু শহরে গেলে কি করতাম, ভয়ে ভয়ে কথা বলি না, শহরের লোক সব অজানা লোক, কারোর সাথে কথা বলবো না, বলি না। গান্ধীর এই কথা মনের মধ্যে বসে গেল। আরে গান্ধী বলল শ্বেতাঙ্গরা এভাবে নিজেদেরকে দেখায় যে আমরা যারা কৃষ্ণাঙ্গ তারা আমাদের বোঝা না, কৃষ্ণাঙ্গরা বোঝা না, তারাও মানুষ, তারাও রক্তপিণ্ডের মানুষ, তারাও একই, তাদেরও রক্তের রং লাল। তো গান্ধী কি করলো, সব সাউথ আফ্রিকায় যতগুলো প্রবাসী মানুষ ছিলেন, প্রবাসী মানে ভিন দেশ থেকে, আমাদের দেশ থেকে, ভারত থেকে যারা সাউথ আফ্রিকায় কাজ করতে যান, তাদের সবাইকে নিয়ে বললো যে সাউথ আফ্রিকার এই যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। মানে ওইখানে গিয়ে আন্দোলন, এখনো ভারত আসেনি। 1894 সালে 1895, আমি সুন্দর করে লিখে দিলাম 1894, 1894 সালে গান্ধী কি করলেন, সাউথ আফ্রিকায় একটা অর্গানাইজেশন খুললেন, নাম দিলেন নাটাল ইন্ডিয়ান নাটাল কংগ্রেস। কি নাম দিলেন? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস বা ইন্ডিয়ান নাটাল কংগ্রেস। কি নাম দিলেন? আমি ইন্ডিয়ান নাটাল লিখছি, ইন্ডিয়ান নাটাল কংগ্রেস। কি নাম দিলেন? ইন্ডিয়ান নাটাল কংগ্রেস, এই নামটা দিলাম। 1894 সালে প্রবাসী ভারতীয়দের নিয়ে সে দক্ষিণ আফ্রিকায় খুললেন ইন্ডিয়ান নাটাল কংগ্রেস, যেখানে এদের কৃষ্ণাঙ্গদের উপর, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, এইগুলো দাবি দাওয়া নিয়ে তিনি এটা প্রতিষ্ঠা করলেন গান্ধীজি। তারপরে কি হলো, গান্ধী একের পর এক সেখানে আন্দোলন করলেন, একের পর এক জিনিস করতে লাগলেন। ইতিমধ্যে গান্ধী প্রচুর পড়াশোনা করছেন। পড়তে পড়তে গান্ধী পেয়ে গেল একটা বিখ্যাত লোকের বই। লোকটার নাম হলো লিও টলস্টয়। কি নাম লোকটার? লিও টলস্টয়। কে? লিও টলস্টয়, যিনি 3 কোশ্চিন আমাদের লিখেছেন, রাশিয়ার লেখক, সেই লিও টলস্টয়।
অথবা ক্লাস 9-এ যিনি ইলিয়াস গল্পটি লিখেছিলেন, সেই লিও টলস্টয়ের বিখ্যাত একটি গল্প, বিখ্যাত একটি লেখা, গল্প তো না, বিখ্যাত একটি লেখা, লেখাটার নাম হলো দ্য কিংডম, KINGDM, দ্য কিংডম অফ ওয়েভ অফ জিওড গড ইজ উইদিন ইউ, WITHIN, উইদিন ইউ, দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, ঈশ্বরের রাজ্য। এই বইটা গান্ধী পড়লেন, ঠিক আছে। এই বইটা, এই লিও টলস্টয়ের বই পড়ার পর আরেকটি সুন্দর বইয়ের সম্মুখীন হলেন গান্ধী। সেই বইটা লিখেছিলেন ইংরেজি লেখক, লেখকের নাম হলো জন রাস্কিন। কি নাম? জন রাস্কিন। জন রাস্কিনের বিখ্যাত লেখা আনটু দ্য লাস্ট। কি নাম? আনটু দ্য লাস্ট। এই বইটি গান্ধী পড়লেন। এখান থেকে পড়ে গান্ধীর চোখ খুলে গেল আরেকবারের মতো, যে না, এখন যে কোনো মূল্যে হোক সমাজের যারা নিপীড়িত, সমাজে যারা নিগৃহীত, সমাজে যারা নিষ্পেষিত, অচল, অবশ, স্থগিত, তাদের বিরুদ্ধে আমাকে, আমার কণ্ঠের স্বর, তাদের বিরুদ্ধে আমাকে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজ তোলার লক্ষ্যে, তাহলে এটা পরীক্ষায় আসবে যে গান্ধীজি সব থেকে বেশি প্রভাবিত হয়েছিল কার বই পড়ে? লিও টলস্টয় আর জন রাস্কিন। ওই জন্য লিও টলস্টয়কে সে গুরুও মানছিল, যে আমার গুরু হলো কে? লিও টলস্টয়। ওই জন্য আমরা সিলেবাসে লিও টলস্টয়কে ছাড়তে পারি না, পড়ি না লিও টলস্টয়কে, পড়ি আমরা। তো কি হলো এবার? গান্ধী এখান থেকে একটা আইডিয়া পেল, যে আইডিয়া পরীক্ষায় আসবে, যদি বোর্ডে দেখা যায় তো আমি এখানে লেখার চেষ্টা করছি। আইডিয়াটার নাম হলো সত্যাগ্রহ। কি নাম? গান্ধীজি একটা আইডিয়া পেল এদের বই পড়ে, যে গান্ধীজির আইডিয়াটার নাম ছিল সত্যাগ্রহ। গান্ধীজি এটা মনে মনে ভাবলে, এটা হলো গান্ধী, এটাকে, এটা ছিল বিদেশি সরকার, যে সরকার মানুষের উপর অত্যাচার করে। তো গান্ধী তো ছোট, তাই না? গান্ধী অনেক ছোট, আর যে বিদেশি সরকার অত্যাচার করে সে তো অনেক বড়। বিদেশি সরকারের হাতে আছে বোমা, বন্দুক, কার্তুজ, গুলি, আর্মি, ফোর্স, শক্তি বিদেশি সরকারের কাছে। আর গান্ধীর কাছে, বা যারা আমরা আন্দোলনে যোগদান করব তাদের কাছে তো না বোমা আছে, না বন্দুক আছে, না কি হাতিয়ার আছে, কিছু তো নয়। তো গান্ধী ভাবলো যে আমরা যদি বলি যে চলো বোমা দিয়ে তাদের সাথে যুদ্ধ করব, যে সরকার আমাদের উপর অত্যাচার করছে, তাহলে আমরা তো হেরে যাব, আমরা তো আর যুদ্ধ কন্টিনিউ রাখতে পারবো না, আমাদের কাছে হাতিয়ার নাই। তো গান্ধী বলল না, আমাদের কাছে একটা হাতিয়ার আছে। সেই হাতিয়ার এত বড় হাতিয়ার, সেই অস্ত্র এত বড় অস্ত্র, যেই অস্ত্র দিয়ে যত বড় সরকার অত্যাচার করুক না করুক, সেই অত্যাচারকে আমরা দমিয়ে দিব। সেই হাতিয়ারের নাম হচ্ছে মূল্যবোধ, সেই হাতিয়ারের নাম হচ্ছে ভ্যালু। আমাদের কাছে ভ্যালু আছে, আমাদের কাছে কি আছে? মূল্য আছে। সেই মূল্যটার নাম দিলেন তিনি সত্যাগ্রহ। কি নাম দিলেন? তাহলে সত্যাগ্রহকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করি বা ভাঙি, তাহলে সত্যের প্রতি আগ্রহ। বলছে যে ব্রিটিশ সরকার আমাদের উপর অত্যাচার করবে, লাঠি মারবে, কি করবে করুক ব্রিটিশ সরকার, আমরা কিন্তু তার জবাবে, তাই না, পাথরের জবাব পাথর দিয়ে দিব না, আমরা সত্যের অচল থাকবো, সরকারকে শান্তিপূর্ণভাবে কথা বলবো সরকারের সাথে। মানে ছোটবেলায় এমন আছে না, তোর ছোট ভাই আছে আর তুই বড়, ছোট ভাইকে রাগ দেখা যায়, এই কাজটা করবি না, ছোট ভাই করবো আমি, ঠিক আছে তো করতে হবে না, আমি করবো, তাহলে তোর তো রাগ উঠছে, তুই তো আরো মারবি ছোট ভাইকে, মারবি কি মারবি না? এবার তুই ছোট ভাইকে বলছিস এই কাজটা করবি না, ছোট ভাই কিছু কথা বলে না, তোকে যেতে দিব না, কিছু বলে। একদিন তুই নিজে বলবি যে এই একে বলে লাভ নাই, কারণ এ তো কথা শুনে না। তো বলছে জালিম সরকার, অত্যাচার সরকার যতই অত্যাচারী আমাদের করুক, এটা লিখতে হবে সুন্দর করে সত্যাগ্রহে। তো আমরা কখনো সত্যকে অবিচল রেখে আমাদের যেটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে, স্বাধীনতা লাগবে, এখনো কোনো ইন্ডিয়া আসেনি, ঠিক আছে, ওখানেই স্বাধীনতা লাগবে। মানে স্বাধীনতাকে কি করতে হবে? এই পাওয়ার জন্য সরকারের হাতে বোমা বন্দুক না করে আমরা আমাদের কাজ কন্টিনিউ রাখবো, এটাকে বলা হয় সত্যাগ্রহ। কি বলা হয়? আর বই থেকে আরেকটা তিনি নীতি পালেন, সেটাকে বলা হয় অহিংসা। কি বলছে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আমাদের হিংসা করতে হবে না। সরকার তো হিংসা করবে, যে সরকার পাওয়ারে থাকবে সেই সরকার আমাদের উপর অত্যাচার করবে, হিংসা করবে, কিন্তু আমরাও যদি হিংসা হয়ে যাই তাহলে কিন্তু চোখের বদলে চোখ কেড়ে নিলে পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে। ওরা আমাদের চোখ কেড়ে নিতে চাচ্ছে, আমিও যদি চোখ কেড়ে নিই তাহলে তো কেউ দেখতে পাবো না। ওই জন্য বলছে ওরা যতই অত্যাচার করুক, আমরা অত্যাচার মুখ বুঝে সহ্য করব, আর সেই অত্যাচারের মাধ্যমে বিভিন্ন আন্দোলন করব, বসে বসে শান্তিপূর্ণ আন্দোলন করব, কোনো বিক্ষোভ করব না, হাতগুলো বেঁধে দিয়ে আন্দোলন করব, চোখ বেঁধে দিয়ে আন্দোলন করব আমরা, তবুও ব্রিটিশ তো সরকার তো না, যে সরকার আমাদের উপর শাসন করবে সেই সরকারকে তাড়াবো। বুঝা গেল? তো বল এইগুলো কথা ঠিক মতো করার জন্য সত্যাগ্রহ এবং অহিংসাকে
প্র্যাকটিস করার জন্য, যে সত্যাগ্রহ এবং অহিংসা, এই যে আমি একটা থিওরি আবিষ্কার করলাম, গান্ধী বলছে এই থিওরিটা কি শুধুমাত্র ভালো করে কাজ করছে, করছে কি করছে না, এই থিওরিটাকে ভালো মতো কাজ করছে কি করছে না, এটা প্রমাণ করার জন্য গান্ধীজি কি করলেন 1904 সাল, কত সাল, 1904 সালে সাউথ আফ্রিকার একটা জায়গাটার নাম হচ্ছে ফিনিক্স, কি নাম, ফিনিক্স নামক জায়গায় গান্ধী কি করলেন, ফিনিক্স নামক জায়গায় একটা খামার, ফিনিক্স খামার বলা হয়, কি বলা হয়, ফিনিক্স খামার, খামার মানে আবার ভাবিস না গরু টরু রাখে, ঠিক আছে, এখানে ফিনিক্স খামার মানে অনেকগুলো লোককে ডাকবে আর এই তার মতবাদগুলো প্রচার করবে। দেখো আমাদের আন্দোলনের প্রক্রিয়া হবে সত্যের প্রতি আগ্রহ, অহিংসা করা, শান্তিপূর্ণ বিক্ষোভ করা। তো 1904 সালে এই জন্য গান্ধী কি তৈরি করলেন, ফিনিক্স খামার। আর ইউ গেট মাই পয়েন্ট? তারপরে আবার কি করলেন উনি আবার 1910 সালে, যেহেতু লিও টলস্টয়ের আদর্শে তিনি প্রভাবিত হয়েছিলেন, তাই 1910 সালে তিনি তৈরি করলেন টলস্টয় খামার। কি খামার? এই দুটি খামারে কি করলেন তিনি, টলস্টয় খামার, এই দুটি খামারে তিনি চেষ্টা করলেন তার যে সত্যাগ্রহ নীতি আছে, তার যে অহিংস নীতি আছে, লোক সমাজের মাঝে মানুষের কাছে তার এই আদর্শগুলো পৌঁছে দেওয়ার জন্য। গেটিং মাই পয়েন্ট? ইতিমধ্যে কি হলো, 1904 1910 এগুলো কাজ করছে। তারপরে একবার 1908 সাল, কত সাল, 1908-9 সালে গান্ধীজিকে আবার গ্রেপ্তার করে সাউথ আফ্রিকা। কে গ্রেপ্তার করে? সাউথ আফ্রিকা। কেন? এখানে ও অত্যাচার মানে অত্যাচারের বিরুদ্ধে ওখানে অন্য দেশে গিয়ে আন্দোলন করছে, ওই জন্য গান্ধীজি প্রথম কথায় গ্রেপ্তার হলেন, সাউথ আফ্রিকার কারাগারে বন্দী হলেন। ঠিক আছে, বন্দী হবার পর তিনি আবার বন্দি থেকে ফেরত পেলেন। ঠিক আছে, আবার 1909 সালে, মনে রাখতে হবে 1910 আগে লিখেছি এখানে, তার আগে হবে 1909 সালে, 9 সালে ইংল্যান্ড গেছে, মানে ইংল্যান্ড থেকে, কোথা থেকে, ইংল্যান্ড থেকে গান্ধী কোথায় আসছিলেন, সাউথ আফ্রিকা। ইংল্যান্ড থেকে কোথায় আসছিলেন, ইংল্যান্ড গেছিলেন ঘুরতে, তারপর কোথায় আসছিলেন, সাউথ আফ্রিকা। এই ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা আসার সময় তিনি একটা বই লিখেছিলেন। ঠিক আছে, তিনি তার বইয়ে তার নীতিগুলো, তার আদর্শগুলো প্রচার করেছিলেন। ঠিক আছে, ইতিমধ্যে ইংল্যান্ডে যুদ্ধ হয়েছিল, ইংল্যান্ড একটা যুদ্ধ করছিল, যুদ্ধটার নাম ছিল বোর যুদ্ধ। কি যুদ্ধ? বোর যুদ্ধ। এই যুদ্ধে, বোর যুদ্ধে গান্ধী কি করেছিল, ইংল্যান্ডের যেসব সৈনিকগুলো আহত হচ্ছিল, যেসব সৈনিকগুলো আঘাত পাচ্ছিল, তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, তাদের মেডিসিনের ব্যবস্থা, ইংল্যান্ডের, কিন্তু সাউথ আফ্রিকায় বসে ইংল্যান্ডের যেগুলো সোলজারের অসুবিধা ছিল, তাদের এই ব্যবস্থাগুলো কে করে দিত, গান্ধী করে দিত। কে করে দিত? গান্ধীর এই ইংল্যান্ডের প্রথমে কিন্তু ইংল্যান্ডকে সাপোর্ট করেছে, বুঝতে পেরেছো? গান্ধীর এই উদার মত দেখে, গান্ধী যে সাপোর্ট দেখে ইংল্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়েছিল। বুঝা গেল ব্যাপারটা? ইংল্যান্ড বলছে আরে এ তো আমারই বান্দা হ্যাঁ, বুঝা গেল? অনেক খুশি হয়েছিল গান্ধী, যে বা গান্ধী নামে একটা লোক সাউথ আফ্রিকায় আমাদের হেল্প করেছে। তো ওই জন্য খুশি হয়ে ইংরেজি সরকার 1915 সালের দিকে খুশি হয়ে ইংরেজি সরকার গান্ধীজিকে একটা টাইটেল দিয়েছিল। সেই টাইটেলটার নাম হলো কাইজার ই হিন্দ। কি নাম? কাইজার ই হিন্দ। কাইজার মানে কি? কাইজার মানে হলো সম্রাট, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দ ই কাইজার, হিন্দুস্তানের সম্রাট। তাহলে কাইজার ই হিন্দ বা হিন্দুস্তানের সম্রাট, এই টাইটেলটা বা এই যে উপাধিটা কে কাকে দিয়েছিল? ব্রিটিশ সরকার দিয়েছিল। কাকে দিল? আমাদের গান্ধীজিকে। কেন? গান্ধীজির কাজে খুশি হয়ে। বোর যুদ্ধে গান্ধী কাকে সাপোর্ট করেছিল? ব্রিটিশকে সাপোর্ট করেছিল। এই ঘটনাগুলো ঘটছে। ইতিমধ্যে কি হলো? ইতিমধ্যে আমি আরেকবার তোমাদের বলছি, ইতিমধ্যে 1909 সালে, কত সালে? 1909 সালে আবার ইতিমধ্যে একবার গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে আসলেন। কোথায় আসলেন? ভারতে। এমনি থাকার জন্য না, আসলেন, শুনলেন যে ভারতে নাকি ইন্ডিয়ান কংগ্রেস নামে একটা দল আছে, সেই দলের লোকগুলো নাকি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে ভালো ভালো কাজ করে। তো তিনি সেই ইন্ডিয়াতে এসে সেই কংগ্রেসের নেতাগুলো, যেমন ফিরোজ শাহ মেহতা, তাই না, বদরুদ্দিন তৈয়ব, যারা তখন কংগ্রেসের নেতা ছিলেন, তাদের সাথে দেখা করলেন 1909 সালে। দেখা করলেন, দেখা করে ওখানে থামেননি, কারণ তিনি তো ওখানে সাউথ আফ্রিকায় আইনের কাজ করতো, তাই না? তো আবার কিছুদিন থেকে 1909 সালে তিনি চলে গেলেন আবার কোথায়? সাউথ আফ্রিকায়। আর ইউ গেট মাই পয়েন্ট? এটা ছিল 1909 সাল হয়ে গেল। তারপরে ওখানে দেখলাম তো 1910 12 সব বছরগুলো তো সব বলতাম আমি, কিন্তু বললাম না, সব ওখানে কাজকর্মে ব্যস্ত আছে উনি। তারপরে কি হলো, সাল চলে আসলো, ভারতের রাজনীতি, এবার ভারতের রাজনীতি কিভাবে চেঞ্জ হবে? 1915 সাল। কত সাল?
1915 সালে বিখ্যাত একজন ইন্ডিয়ান, তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। কি নাম? গোপাল কৃষ্ণ গোখলে। গোখলে তিনি গান্ধীকে বললেন, গান্ধীজি আপনার না ভীষণ দরকার ভারতে, আপনি ভারতবর্ষে চলে আসুন, ভারতের জন্য কাজ করুন, আপনি ভারতে আসুন। গান্ধীকে রিকোয়েস্ট করা হলো, গান্ধীকে বলা হলো। গান্ধী ভাবলেন ঠিক আমার মাতৃভূমি ধনে ধান্যে পুষ্প ভরা আমাদেরই ওই বসুন্ধরা, আমাকে ওখানে ফিরতে হবে, ঠিক আছে, আমাকে ভারতের জন্য কাজ করতে হবে। তো আমরা দেখলাম শেষ পর্যন্ত গান্ধী সেই সাউথ আফ্রিকার স্বর্গীয় রাজ্য ছেড়ে, সেই টাই সাউথ আফ্রিকার এগুলো সব ছেড়ে দিয়ে 1915 সালে গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী কোথায় চলে আসলেন? ভারতে আসলেন। তখন গান্ধীজি সেলিব্রিটি, গান্ধীজি লাইকা শাহরুখ খান, ঠিক আছে, সেলিব্রিটি। ভারতে এসে এমন করলেন না, এ তো সেলিব্রিটি আছে, নেতা হয়ে গেলেন না, এই করবো এই করবো এই করবো, নেতা হলেন না। গান্ধী এসে দেখলেন যে ভারতে কি অবস্থা, সারা ভারতবর্ষে কি চলছে সেটা আমাদের দেখতে হবে আগে। তো গান্ধীজি প্রথম নেমে, গান্ধীজি ভারতে এসে প্রথম দেখা করতে আসলেন আমাদের বাংলায়, আমাদের বাংলার বিশ্বকবি, কবিগুরু, কবিশ্রেষ্ঠ, সমাজের গায়ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে আসলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করলেন, তাদের সাথে আইডিয়া নিলেন যে ভারতবর্ষের পরিস্থিতি কীরকম। শুধু কি রবীন্দ্রনাথ ঠাকুর ন, যতগুলো ভালো ভালো মনীষী ছিল ভারতবর্ষের সবার কাছে গেলেন, তাদের কাছে দেখা সাক্ষাৎ করে তিনি কি করলেন বলতো? ডাইরেক্ট আবার নেতা হয়ে যাননি, তিনি পুরা ভারতবর্ষ ঘুরে দেখলেন যে আমি যে ভারতবর্ষের জন্য খাটতে এসেছি, আমি যে ভারতবর্ষের জন্য কাজকর্ম করব, সেই ভারতবর্ষ কেমন, সেই ভারতবর্ষের চিত্ত কি, কেমন চলছে সেই ভারতবর্ষ। কেন? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, আর প্রথম যুদ্ধে ইংল্যান্ডকে ভারত সাপোর্ট করেছিল, কারণ ইংল্যান্ড, ব্রিটিশ সরকার আমাদের বলেছিল তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে তোমাদের স্বাধীনতা দিয়ে দেবো, কিন্তু বিশ্বাসঘাতকতা তো স্বাধীনতা দিবে না, পরে বোঝা গেছে, তাই না? তো এত বিশ্বযুদ্ধের চাপ, বিশ্বযুদ্ধের জন্য জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি, এরকম পরিস্থিতিতে গান্ধী আসলেন। গান্ধী এসে পুরো ভারতবর্ষ তার যাত্রা করলেন। যাত্রা করে গান্ধী তো একটা জিনিস বুঝে নিলেন, যে যাই হোক মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলাও সহজে, ওই যে সত্যাগ্রহ আন্দোলন, সে বলছে না, ভারতবাসীর 90% বেশি ভারতবাসী দরিদ্র, 90% বেশি ভারতবাসী খেতে পায় না, 90% বেশি ভারতবাসীর কাপড় নাই। তো গান্ধীজি প্রথম কাজ কি করলো জানো? গান্ধীজি প্রথম কাজ, তার যে টাই ছিল সে টাই খুললেন, ঠিক আছে, যেখানে 90% মানুষের কাপড় নাই সেখানে আমি বুট টাই এগুলো পরে কিভাবে বেড়াবো। গান্ধীজি তার শরীরটাকে আর বস্ত্র নিধন করলেন, সে 50% ড্রেস, আমরা গান্ধীজির যে ড্রেসটা দেখি তাই না, একটা ধুতি আর একটা পরে গান্ধীজি পুরা দেশ সফর করতে শুরু করলেন। বলছে যে যেহেতু আমার দেশের বেশিরভাগ লোক, আমি ইংরেজি কথা বলবো না, যেমন তখনকার নেতাবর্গগুলো যারা পড়ালেখা ছিল সবাই ইংরেজি ভাষার মাধ্যমে কথা বলা ইত্যাদি, গান্ধী বলছে না, কারণ আমার বেশিরভাগ লোক তো কথাই বলে অর্ধশিক্ষিত, শিক্ষিত নয়, সেখানে আমি দাঁড়িয়ে ইংরেজি কথা বলতে পারবো এরকম কোনো ব্যাপার না, মানে লোকদের কাছে গিয়ে লোকদের মতো হয়ে যাওয়া, মাটির তৈরি নেতা। কি নাম লোকটার? মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপরে কি করলো? 1915 সালে এটা হওয়ার পর তখন গান্ধী দেখলেন পুরো ভারতবর্ষে ঘুরে দেখার পর আমরা দেখলাম 1917 সালে আও না হামারে বিহার মে ঠিক আছে, 1917 সালে কি হলো? বিহারের চম্পারণ নামে জায়গায়, কি নাম বেটা? বিহারের চম্পারণ, চ মই প আকার র মূর্ধন্য চম্পারণ, বিহারের চম্পারণ নামে জায়গায় কৃষকগুলো আন্দোলন করছিল। কৃষকগুলো কেন আন্দোলন করছিল? সেখানে একটা প্রথা ওখানকার জমিদার শ্রেণী চালু করেছিল, সেই প্রথার নাম ছিল 3 কাঠিয়া প্রথা। কি নাম? 3 কাঠিয়া প্রথা। তোমরা কি জানো একটা জিনিস, যে 1 বিঘা মানে কত কাঠা? 20 কাঠা, তাই না? 20 কাঠায় ক বিঘা হয়? 1 বিঘা। তো ওখানে একটা নিয়ম ছিল, বিহারে একটা নিয়ম করলো শ্রমিক শ্রেণী, মালিক শ্রেণী। কি নিয়ম ছিল বাবু? যে তোমার যতগুলো জমি হবে, মানে 1 বিঘা জমির মধ্যে 20 কাঠা জমির মধ্যে 3 কাঠা জমি তোমাকে নীল চাষ করতে হবে। কি চাষ করতে হবে? 20 ভাগের কয় ভাগ? বা 20 ভাগের কয় ভাগ? 3 ভাগ। 20 ভাগের 3 ভাগ তোমাকে করতে হবে নীল চাষ,
আর নীল চাষে ছিল কৃষকদের লস। লস কেন? এক তো যে ওই জমিটা প্রপার জমি নয়, তারপর ওই জমি চাষ করবে, যতটা মানে টাকা ট্যাক্সের ব্যাপারটা অতটা পায় না, কম দামে মানে নিয়ে নেয়। মানে এক কথাই ইংল্যান্ডের নীল, জানো তো নীল যেগুলো আমরা কাপড়ে করি নীল, সেই নীল চাষ করতে বাধ্য করতো। তো সেখানকার কৃষকগুলো আন্দোলন করত। তো গান্ধীজি কি বললো? হাম তো যায়েঙ্গে। গান্ধীজি চলে গেল বিহারে। কোথায় চলে গেল? বিহার। বিহার গিয়ে বলছে কোনো সমস্যা নাই, আমি আছি। সেখানে আন্দোলন শুরু করলো। আর কৃষকদের বলল আমাদের আন্দোলনটার নাম হবে চম্পারণ সত্যাগ্রহ। কি নাম? কেন সত্যাগ্রহ? কোনো মারামারি করা যাবে না, কোনো আহত করা যাবে না, কোনো আঘাত করা যাবে না, কিছু করা যাবে না, ঠিক আছে? একমাত্র কি করা যাবে? সত্যের প্রতি আগ্রহ হয়ে হিংসা না করে আমরা আন্দোলন করব। তো লাস্টে বাধ্য হয়ে কৃষকদের কথা মেনে নিয়েছিল ওখানকার। আর এই যে 3 কাঠিয়া প্রথা, এটা বিলুপ্ত হয়েছিল কে? গান্ধীজির জন্য। কার জন্য? গান্ধীজির জন্য। তো অবশেষে আমরা দেখলাম 1917 সালে বিহারের চম্পারণে চম্পারণ সত্যাগ্রহের মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে টকটক জলজল করে জ্বলতে লাগলো কে? গান্ধী। কেন? যখন এটা মেনে নিল গান্ধীর কথাটা, এত মানে ওখানে আইন মানে নিজে করতে লাগলেন প্রতিবাদ, তখন ভারতের যে বাকি এলাকার সব কৃষকগুলো ছিল, তখন তো অখণ্ড ভারত ছিল, পুরো ভারতবর্ষের কৃষকগুলো আর গ্রামের মানুষগুলো ভাবতে লাগলো, আরে আমরা ভগবানকে পেয়েছি, একজন মানুষকে পেয়েছি, যে মানুষ আমাদের কথা বলে, আমাদের ভাষায় কথা বলে, আমাদের হয়ে কাজ করে। সে নাকি আফ্রিকা থেকে ওখানে উকিলাতি করতো, সে নাকি ইংল্যান্ডে ব্যারিস্টারি পাস করে এসেছে, সে মানুষ আমাদের হয়ে কাজ করছে। তো খুশ, কারা খুশ হয়ে গেল? গ্রামের কৃষক আর গ্রামের মানুষজন। এই 1917 সালে বিহারের চম্পারণে এই আন্দোলন শেষ করার তার পরের বছর 1918 সালে গুজরাটের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আহমেদাবাদ। কি নাম? আহমেদাবাদ। এই গুজরাটের আহমেদাবাদে শ্রমিকগুলো আন্দোলন করছিল। কেন শ্রমিকগুলো আন্দোলন করছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ওখানে প্লেগ রোগ দেখা দিয়েছিল। এই শ্রমিক কলে কি রোগ দেখা দিয়েছিল? প্লেগ, একটা রোগ, মহামারী। এই রোগে শ্রমিকদের বলা হয়েছিল তোমরা কাজ করো, এই রোগে যারা কাজ করবে তাদেরকে বোনাস দেওয়া হবে। কি দেওয়া হবে? যতদিন রোগ চলছিল ততদিন তো বোনাস ঠিক দেওয়া হলো, কিন্তু লেকিন যখন শেষ হয়ে গেল, মহামারীটা মোটামুটি শেষের দিকে, তখন বোনাস বন্ধ করে দেওয়া হলো। তো শ্রমিকগুলো তখন বললো বোনাস চাই, টাকা চাই, তাই না? দ্বিতীয়ত প্রথম বিশ্বযুদ্ধের জন্য জিনিসের দাম প্রচুর বৃদ্ধি, প্রথম বিশ্বযুদ্ধের জন্য তস নস হয়ে গেছে শ্রমিকদের পরিবার। সেখানে শ্রমিকগুলো দাঁড়িয়ে বলছে আমাদের ঠিক মতো মাইনে দিতে হবে, আমাদের বেতন দিতে হবে। গান্ধী বলল কোথায় আন্দোলন? বলছে আহমেদাবাদে। এখন যখন ধানের সিজন চলছে আর বিয়ের সিজন, তাই না? তুমি কি খুঁজে বেড়াও? কোথায় বিয়ে? আমি যাই, বিয়ে হলে আমি যাই। কিন্তু গান্ধী বললেন আন্দোলন কোথায়? লোকেরা বলছে আহমেদাবাদে। গান্ধী চলে গেলেন আহমেদাবাদে। সেখানে যারা মালিক ছিল, গান্ধী বলাই শ্রমিকগুলো শুনো, মালিকদের উপর কোনো অত্যাচার চলবে না, আমাদের নীতি হবে অহিংসা, আমরা কোনো রাস্তাঘাট পুরাবো না, মালিকদের কোনো সম্পত্তি নষ্ট করব না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। গান্ধী এখান থেকে একটা নয়া কনসেপ্ট বা নতুন কনসেপ্ট শুরু করলেন, সেটাকে বলা হলো অনশন। কি বলা হলো? গান্ধী বলছে যতক্ষণ পর্যন্ত এই দাবি মানবেন না আমি কিছু খাবো না। অনশন মানে কেন? উপোস, তাই না? মুসলিমদের ক্ষেত্রে রোজা, রোজা তো তাও সন্ধ্যাবেলায় বা উপোস হলে সন্ধ্যাবেলায় খাওয়া যায়। এখানে বলছে যতদিন পর্যন্ত আমার কথা মানবেন না আমি মুখে পানি পর্যন্ত, জল পর্যন্ত, ওয়াটার পর্যন্ত নেব না। লোকেরা বলছে এ তো বহুত। আর গান্ধীজি তখন সেলিব্রিটি, গান্ধীর কথা না মানলে গান্ধী খাবে না, আমার কথা মানো না হলে খাবো না। কি অবস্থা! গান্ধী অনশন শুরু করলেন। এই অনশন আছে মানো, খাবো না। তখন মালিক শ্রেণী ভাবছে যে কি অবস্থা, ভয়ঙ্কর হয়ে যাবে, গান্ধী মারা গেলে কিন্তু অবস্থা শেষ। তো লাস্ট পর্যন্ত গান্ধীর কথা মেনে নিয়ে সেখানে শ্রমিকদের পর্যাপ্ত বেতন ও মূল্য দেওয়া শুরু হলো। তো এখানেও সাকসেস হলো গুজরাটের আহমেদাবাদে। তখন এই দেখো এখানে একটা ক্লক রেখেছি, যেখানে তারা খুশ, গ্রামের মানুষগুলো খুশ, গ্রামের কৃষকগুলো খুশ। যোগ করছি, যোগ করার পর কে খুশ? এবার শ্রমিক শ্রেণী। কারা খুশ? এই যে শ্রমিক শ্রেণী আছে তারা খুশ। শুধু কি তারা খুশ, সঙ্গে সঙ্গে শহরের মানুষগুলো যারা শ্রমিকের কাজ করে তারা খুশ। মানে শহর, গ্রাম, কৃষক, শ্রমিক, যেগুলো মূল ভারতবর্ষের বেশিরভাগ আবাদি বলা হয়, ভারতবর্ষের বেশিরভাগ লোক যেগুলোতে যুক্ত, সব লোকগুলোকে টেনে নিয়েছে। কার দিকে টানছে? গান্ধীর দিকে।
তো বিহারের চম্পারণ সত্যাগ্রহ এবং সাথে সাথে আমরা দেখলাম আহমেদাবাদের মিল স্ট্রাইক যেটা হয়েছিল, সেটা যাবার পর আমরা দেখলাম ওই সালেই 1917 সালে গান্ধী খবর পেলেন যে কি খবর পেলেন যে খেদাই কোথায়, গুজরাটের খেদাই, গুজরাটের কোথায়, গুজরাটের খেদা নামে একটা জায়গায়, গুজরাটের জায়গাটার নাম কি খেদা, গুজরাটের খেদা নামে জায়গায়, ওখানেও কৃষক আন্দোলন চলছে। যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের রাজস্ব বা তাদের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। তখন চম্পারণ শেষ করার পর আর ওখানে আমাদের আহমেদাবাদ শেষ করার পর কোথায় চলে গেলেন, খেদায়। খেদায় যে রাজস্ব বৃদ্ধি করা হয়েছে, রাজস্বের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে গান্ধীজি সেখানেও চলে গেলেন আন্দোলন করতে। যে কাজ সেই কথা, তাই না? গান্ধীজি সেখানে আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে সত্যের প্রতি বা সত্যাগ্রহ নীতি ফলো করে গুজরাটের যে খেদা আছে, ঠিক আছে, সেই আন্দোলনে কার কথা মেনে নেওয়া হলো, গান্ধীর কথা মেনে নেওয়া হলো। গান্ধী আরও সাকসেস হয়ে গেলেন, কৃষকদের কথা সেখানে মেনে নেওয়া হলো। তখন কি হলো, এই যে কৃষক শ্রেণী যারা ভাবছিল যে গান্ধী আমাদের সাপোর্ট করবে, সত্যি সত্যি তো আরেকটা কৃষক আন্দোলন হলো আর গান্ধী সেখানেও সাপোর্ট করলো। তো পুরো ভারতবর্ষ এখন ক্যামেরার মতো ফোকাস করে আছে, কৃষক শ্রমিক সবাই কার উপরে বিশ্বাস করে আছে, ঈশ্বর, বলছে যে আমাদের ঈশ্বর। এখন গান্ধী, সবার ফোকাসটা কার দিকে এখন, গান্ধীর দিকে। তখন কত সাল, 1917 থেকে 1918 সাল, খেদা সত্যাগ্রহ। তাহলে হয়ে গেল বিহারের চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদের মিল স্ট্রাইক, তারপরে কি করলো, গুজরাটের খেদা সত্যাগ্রহ। আর ইউ গেট মাই পয়েন্ট? খেদা সত্যাগ্রহ হওয়ার পর তখন সালটা লক্ষ্য করো, 1919 সাল, 1919 সালে চলে আসছি আমরা। কিন্তু 1919 সালে ভারতের সেই ব্রিটিশ নামক কুখ্যাত সরকার একটা আইন পাস করলো। সেই আইনটার নাম হলো রাওলাট আইন। কি নাম? আমরা আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাও বলে দিই। এই আইনে কি বলা হলো, ভারতীয়রা যখন প্রথম বিশ্বযুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, তো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করলো, বলতে লাগলো জিনিসপত্রের দাম করাতে হবে, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম, এরকম আন্দোলন চলছিল। কিন্তু ব্রিটিশ সরকার একটা আইন নিয়ে আসলো। আইনে কি বলা হলো, আইনে বলা হলো যে এখন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সরকার যদি চায়, যে কোনো লোককে যদি সন্দেহ হয়, সন্দেহবশত যে কোনো লোককে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করতে পারে, কোনো ওয়ারেন্ট থাকবে না, সন্দেহবশত যে কাউকে কি করবে, গ্রেপ্তার করবে, সন্দেহ হলেই। 2 নম্বর বলল, গ্রেপ্তার করে তাকে 2 বছর পর্যন্ত জেল হতে পারে, 2 বছর পর্যন্ত জেল। তিনি আরো বললেন, এই আইনে আরো বলা হয়েছে যে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সরকারের বিরুদ্ধে সরকার বিরোধী কোনো কাজকর্ম করা যাবে না, সরকার বিরোধী কোনো কাজ করা যাবে না। এ কোনো আইন হলো? এটা তো কালা আইন। সরকার আমাদের উপর অত্যাচার করবে, এটা স্বাভাবিক। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলবো, এটাও স্বাভাবিক। তোমারটা যদি স্বাভাবিক হয় তো আমারটাও স্বাভাবিক। কিন্তু আমাকে সন্দেহ হলো এ দেশের মনে হয় কিছু করছে, আমাকে তুলে নিয়ে চলে গেল, 2 বছরের কারাদণ্ড দিয়ে গেল, আমাকে সেলুলার জেলে পাঠিয়ে দিল, এটা কোনো আইন হলো? গান্ধী বলছে হাম তো মাননে কে লিয়ে তৈয়ার নেই, এটা কোনো আইন হতে পারে না। তো গান্ধী রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বা রাওলাট আইন এমনি তো কিছু বলা যায় না, কারণ আন্দোলন করতে যাবে, মিটিং করতে যাবে, মিছিল করতে যাবে, পুলিশ ধরে নিয়ে চলে যাবে, কারণ আইন পাস করে দিয়েছে। ভারতীয়রা চেয়েছিল যে কোনো পার্লামেন্টে যে এই আইনটা যে কোনো মর্মে পাস না হোক, তবুও তারা এই আইনটা পাস করেছিল। ঠিক আছে বাবু, এই আইন পাস করতে না করতে আরেকটা ইতিহাসের জ্বলন্তময়ী কুখ্যাত ঘটনা ঘটে গেল 1919 সাল, যেটা পুরা পৃথিবী, শুধু ভারতকে নয় পুরা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। সেটা হলো 1919 সালের 13 এপ্রিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। নাম শুনেছো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আগের ক্লাসে আমি আলোচনা করেছি, তাও বলে দিই। 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামক একটা জায়গায় কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে মিটিং করছিলেন, জনসভা করছিলেন, সেখানে একটা উৎসবও ছিল, আমি বলেছি তাদের উৎসব, সেখানে জনসভা করছিল অনেকগুলো। এক তো রাওলাট আইন পাস হয়েছে, ব্রিটিশ অত্যাচার করছে, প্রথম বিশ্বযুদ্ধের এভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, দ্বিতীয়ত একজন মানুষ
নেতা, তার নাম হচ্ছে ডাক্তার সত্যপাল। আরেকজন ডাক্তার সফিলউদ্দিন কিচলু, নামটা শুনে থাকবে। ডাক্তার সত্যপাল এবং ডাক্তার সফিলউদ্দিন কিচলু, এই কিচলুকে তারা ধরে নিয়ে চলে গিয়েছিল। তার প্রতিবাদে বলতে পারো খানিক প্রতিবাদ, এই সমস্ত কারণকে লক্ষ্য করে লোকগুলো জনসভায় জড়ো হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে। সেখানে একজন কুখ্যাত জেনারেল ডায়ার নামে একজন কুখ্যাত লোকের সে পারমিশন দিয়েছিল যে 1600 রাউন্ড গুলি এমনি চালাও, এলোপাথারি গুলি চালাও, কে বুড়ো, কে বৃদ্ধ, কে শিশু, কে নারী, কিছু দেখতে যাবে না। একটাই গেট ছিল, সেই গেট দিয়ে প্রবেশ করে সেই একটা ঘেরা জায়গায় কতগুলো হাজার হাজার মানুষের সমাবেশে এলোপাথারি গুলি করতে লেগেছিল। জেনারেল ডায়ারের পরামর্শে সেখানে এলোপাথারি গুলি বর্ষণ হচ্ছিল। সেই গুলি বর্ষণে অনেক অনেক লোক মারা গিয়েছিল। বেসরকারি হিসাবে তো আমি ক্লাসে আগে বলেছি, বেসরকারি হিসাবে তো অনেক বেশি, সরকারি হিসাবেও অনেক মারা। এমনকি ছোট ছোট বাচ্চারা ছিল, যে ছোট ছোট বাচ্চাদের ওখানে অনেকগুলো কূপ ছিল, কূপ, ঠিক আছে, কূপগুলোতে ছোট ছোট মায়েরা তার ছোট ছোট বাচ্চাগুলোকে ফেলে দিয়েছিল, কারণ ভাবছে যে এরাও তো গুলি খেয়ে যাবে। কূপে পড়ে অনেক ছোট ছোট বাচ্চা সেখানে মারা গিয়েছিলেন, কেউ আসতে পারেনি ভালো মতো, সবাই মারা গিয়েছিলেন। এমনকি ইতিহাসবিদরা বলছে সেখানে জ্বলছিল, মানে যেমন পানির বা জলে একটা স্রোত বয়ে যায় না, সেখানে বয়ে চলছিল রক্তের স্রোত। ভগৎ সিং সেখানে গিয়েছিল, ঠিক আছে, সেখানে রক্ত দেখে অবাক হয়েছিল। বড় বড় বিখ্যাত লোকগুলো সেখানে, তখনকার স্বাধীনতা তরুণ বিপ্লবীগুলো সেখানে গিয়ে, এই যে তরুণ বিপ্লবী আন্দোলনগুলো আমরা পড়েছি কেন, তারা এই ঘটনাতে তাদের চোখ খুলে গিয়েছিল যে ব্রিটিশ সরকার এত কুখ্যাত হতে পারে। লালে লাল হয়ে গেছিল সেই জালিয়ানওয়ালাবাগ, ঠিক আছে, এত হত্যাকাণ্ড করেছিল। আমি আগের ক্লাসে বলেছি, তোমরা যারা অনলাইনে দেখছো তারা অবশ্যই ডিটেলসে জানলে আগের ক্লাসটা একটু দেখে নেবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী তো এটা ক্লিয়ার, এটা স্পষ্ট হয়ে গেলেন যে এই ব্রিটিশ সরকার অসম্ভব আমাদের উপরে মাথা চারা দিয়ে উঠেছে। সেই রাওলাট আইন আর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডর প্রতিবাদ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের একাধিক কারণকে লক্ষ্য করে গান্ধীজি শুরু করলেন বৃহত্তর একটা আন্দোলন। এই যে আমরা দেখলাম খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদের মিল স্ট্রাইক, এগুলো তো ট্রেলার ছিল, মুভি আবি বাকি মেরে দোস্ত, তাই না? এখন মুভি শুরু হবে, ঠিক আছে। মুভি শুরু হওয়ার আগে, হ্যাঁ, মুভি শুরু হওয়ার আগে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে 1919-20 সেই ঘটনাটা কি, যে তুরস্কের যিনি সুলতান ছিলেন, আমরা পড়েছি আগের ক্লাসে, তুরস্কের সুলতানকে বলা হতো খলিফা। তুরস্কের সুলতানকে কি বলা হতো? খলিফা। আর মুসলিম জগতে খলিফাদের স্থান সব থেকে বেশি, মুসলিমরা খলিফাকে সব থেকে প্রধান ধর্মগুরু মানে। তো ব্রিটেন কি করেছিল বলো তো, ইংরেজ সরকার, সেই ইংরেজ কুখ্যাত সরকার কি করলো, এই যে খলিফা ছিল, খলিফার পদটা, তুরস্কের এই খলিফার পদটাকে বিচ্যুতি করে দিল। বলছে তুরস্কে আজ থেকে আর কোনো খলিফা শাসন করবে না। ডিরেক্ট কার কন্ট্রোল? ইংল্যান্ডের কন্ট্রোলে, ব্রিটিশদের কন্ট্রোলে তুরস্কে কে থাকবে না? খলিফা থাকবে না। তো এটা তো ভারতীয় মুসলমান কেন, পুরা বিশ্বের মুসলমানরা ক্ষোভ জাহির করেছিল, পুরা বিশ্বের মুসলমানরা রাগান্বিত হয়েছিল ব্রিটিশ সরকারের উপর, ঠিক আছে, ব্রিটিশ সরকারের উপর সবাই রাগান্বিত। এখানে এই আন্দোলনে আলী ভাতৃদ্বয়, আলী ব্রাদার্স, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, আলীর ভাইয়েরা এই আন্দোলনকে নেতৃত্ব দিতে শুরু করলেন। এখানে একটা আন্দোলন শুরু করলেন, যে আন্দোলনটার নাম ভারতে খিলাফত আন্দোলন। কি নাম? খলিফা থেকে কি খিলাফত আন্দোলন। গান্ধী এখন কি ভাবলো? গান্ধী ভাবলো আপ তো মজা হ্যাঁ, এমন মজা। খিলাফত আন্দোলন ছিল মুসলমানদের আন্দোলন, আর লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে করেছিল। তাতে কি করেছিল? ইংরেজদের সব সময় বুদ্ধি ছিল আমরা ভারতকে দুই ভাগে টুকরো করব, এটা হিন্দু একটা মুসলমান। গান্ধীজি তখন ছাতা ধরলেন, বলছে এই তো সুযোগ, একে হাতছানি করা যাবে না। এখন হিন্দু আর মুসলমান এই দুটা জাতিকে এক জায়গায় আমরা করব, এই করার উদ্দেশ্যে গান্ধী কি করলেন বলতে খিলাফত আন্দোলনে জয়েন করলেন। গান্ধী খিলাফত আন্দোলনে যোগদান করার ফলে অনেক সমালোচনা হয়েছিল। অনেকে বলছে গান্ধী মুসলমান হয়ে গেছেন, গান্ধী এখন মুসলমানদের আন্দোলনে সাপোর্ট করছেন। তো গান্ধী কি করলেন? খিলাফত আন্দোলন সাপোর্ট করতে লাগলেন। গান্ধীজি খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেলেন। তো এটা বড় আন্দোলন একটা গান্ধীর, ঠিক আছে। তো গান্ধী কোন আন্দোলনে যোগদান দিলেন? খিলাফত আন্দোলন। এই খিলাফত আন্দোলন যখন চলতেছে 1919-20 এই খিলাফত আন্দোলন, তখন কি হলো? 1920 সালেই গান্ধী শুরু করলেন অসহযোগ আন্দোলন। কি নাম বাবু? অসহযোগ আন্দোলন। কি নাম? অসহযোগ আন্দোলন।
তো ফাইনালি আমরা দেখলাম 1920 সালে গান্ধীজি শুরু করলেন অসহযোগ আন্দোলন। গান্ধী কি বললেন? তোমরা রাওলাট আইন পাস করেছো, জালিয়ানওয়ালাবাগের মতো হত্যাকাণ্ড করেছো, আমরা তোমাদের সাথে কোনো সহযোগিতা করব না, অসহযোগিতা করব। কেমন ভাবে সহযোগিতা করব না? ওই যতগুলো স্টুডেন্ট আছো তোমরা কেউ স্কুল কলেজ পড়তে যাবে না, চলো আন্দোলনে চলো। স্কুল কলেজ বন্ধ। কি বন্ধ? স্কুল কলেজ বন্ধ। যতগুলো শ্রমিক আছো, যতগুলো কৃষক আছো, যতগুলো আইনজীবী উকিল আছো, কেউ তার নিজের নিজের কাজে যাবে না। শ্রমিক কাজে যায় না, কৃষক কাজে যায় না, বড় বড় উকিল মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাসের মতো বড় বড় যারা আইন প্র্যাকটিস করতো তারা কাজ করতে যায় না। চলো। আর সব ব্যবস্থা, যেমন আমরা হরতাল করি, হরতালে কি হয়? সরকারের কত করোড় করোড় টাকা নষ্ট হয় তোমরা জানো। ধর্মঘট কেন করা হয়? সরকারকে হ্যান্ডিক্যাপ করে দেওয়ার জন্য। তো এখানে কি হলো? তারা মিটিং বলছে, আমরা শান্তিপূর্ণভাবে মিটিং করব, আমরা মিছিল করব, আমরা প্রতিবাদ করব, আর পিকেটিং করব। কি করব? পিকেটিং মানে কি স্যার? পিকেটিং মানে হলো কেউ যদি দোকান খুলে এটা কাজ করবে, তোমাকে কিছু বলতে যাবো না। তুমি দোকান খুলেছো ভাই, খোলো দোকান। আমি তোমার দোকানের সামনে গিয়ে, আমরা যতগুলো মানুষ আছি শান্তিপূর্ণভাবে তোমার দোকানের সামনে বসে যাব। তোমার দোকানের সামনে আমরা সবাই বসে আছি। কেউ যদি তোমার দোকানে কিছু কিনতে আসে তাহলে লোককে বুঝাবো, দেখো বিদেশি জিনিস কিনো না, ওই দোকানে বিদেশি জিনিস আছে, আমাদের দেশীয় যেগুলো জিনিস আছে সেই জিনিসগুলো আমরা বিক্রি করবো, বিদেশি কোনো জিনিস তোমাদের বুঝাবো। এক তো আমরা তো দোকান গেলে যদি ভিড় দেখি সেখানে দোকানে যাই না, যাবো কি? তো ওই জন্য ওখানে পিকেটিং করে তারা বন্ধ করতো, দোকানকে মানা করতো। তারপরে কি বললো? ওই যে বিদেশির কোনো কাপড় মাথায় দেওয়া যাবে না, মাথায় মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। মুকুন্দ দাস চারণ কবি কবিতাটা লিখেছিলেন যে আমরা মায়ের দেওয়া আমাদের যে মোটা কাপড় আছে সেগুলো ব্যবহার করব, ইংরেজদের কোনো কাপড় ব্যবহার করব না। এমনকি তখন কিছু বিলাতি কাপড়, বিদেশের কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলেছিল এটা ভুল হয়েছে, কারণ তখন মানুষ পারে না কাপড় পরার জন্য কাপড় নেই, সেখানে কাপড় পুড়িয়ে দেওয়া বিশাল ব্যাপার। কিন্তু এই সমর্থকগুলো বলেছিল যে এটা আমাদের মূল্যবোধের বিষয়। তো সত্যাগ্রহ চালু করে অসহযোগ আন্দোলনগুলো কোনোভাবে সহযোগিতা করবে না। গঙ্গাধর তিলক বলল, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমাকে মানতেই হবে স্বরাজ। চিত্তরঞ্জন দাস কি বলল? এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট। দরকার পড়লে পড়াশোনা ওয়েট করতে পারে, কিন্তু স্বরাজ মানে স্বাধীনতা ওয়েট করতে পারে না। আমাদের স্বাধীনতা লাগবেই লাগবে। এগুলো প্রচার হতে লাগলো, জনমানুষ অসহযোগ আন্দোলন তুঙ্গে, সবাই গান্ধীজি সেলিব্রিটি, সবাই সাপোর্ট অসহযোগ আন্দোলনে, যে আমরা ব্রিটিশ সরকারকে কোনো মতো সহযোগিতা ছাড়াই, নারী পুরুষ শ্রমিক থেকে শুরু করে ছাত্র কৃষক সবাই অসহযোগ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করছে। সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে অসহযোগ আন্দোলন করছে। আর গান্ধী বলেছে, দেখো আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ওই যে অহিংসা, ওই যে সত্যাগ্রহ। এক গালে মারলে আরেকটি গাল দিয়ে দাও, আরেকটি মারলে আরেকটি দিয়ে দাও, আরেকটি মারলে আরেকটি দিয়ে দাও, এই দিতে থাকো। কি হলো ঘটনা? এখানে ঘটনাটা একটু সমস্যার দিকে গেল। 1922 সাল, কত সাল? 1922, 1922। আমরা দেখলাম যে 1922-তে কি হচ্ছে? 1922 সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক একটা জায়গায় এই যে অসহযোগী লোকগুলো এখানে আন্দোলন করছিলেন, আন্দোলন করার সময় তাদের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে। এই গ্রেপ্তার যে করেছিল পুলিশগুলো, আমি আগের ক্লাসে বলেছি তাও বলছি, গ্রেপ্তার করার দরুন এই যে জনতা ছিল চৌরির যে পুলিশ স্টেশনে যতগুলো পুলিশ ছিল, পুলিশগুলো কি করেছিল? তাদের পুলিশ ক্যাম্পে ভিতরে ঢুকেছিল এবং বাইরে থেকে লোকগুলো, এই অসহযোগী জনতাগুলো তাদের লক করে দিয়েছিল, তারা ভিতর থেকে লক করে দিয়েছিল। আর এরা তেল দিয়ে, উপরে তেল ছিটিয়ে দিয়ে, ঠিক আছে, সেই পুলিশদের উপর কি লাগিয়ে দিয়েছিল? আগুন জ্বালিয়ে দিয়েছিল। এবং সেই 22 জন পুলিশ মাছের মতো ছচ্ছর করে বুঝা গেল ব্যাপারটা? স্যার হাসছেন কেন? 22 জন লোকের মৃত্যু হলো, তবুও আরে ভাই আমাদের উপর এত অত্যাচার করছে, আমাদের উপর, তাই না? চোখের বদলে চোখ, বুঝা গেল ব্যাপারটা? বদলা তো একটু নিতেই হবে, তাই না? তো সেখানে সেই পুলিশ ক্যাম্পে 22 জন পুলিশের মৃত্যু। কতজন পুলিশের মৃত্যু? 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল সেই চৌরি। এটাকে বলা হয় চৌরি চৌরার ঘটনা। কি বলা হয়? এটাতে গান্ধীজি অবাক হয়ে গেলেন। গান্ধী বলছে এ क्या हो रहा है? ঠিক আছে, যেমন রাওলাট আইন যখন পাস হয়েছিল তখন গান্ধী বলছিল এখানে আপিল নেই, কুছ নেই,
আর এখানে এভাবে আইন পাস হলো, আর এখানে গান্ধী তখন বলছে যে আমি বলেছিলাম যে সত্যের প্রতি আগ্রহ হয়ে হিংসা না করে অহিংসা পদ্ধতিতে আন্দোলন করতে, হাই মেমারি যাও। তোমরা কি করছো, তাই না? তোমরা করছোটা কি? সমস্যা তো এই আন্দোলন আমি মানবো না, গান্ধী আমি মানবো না। তোমরা এভাবে, আমি কারোর উপর, আমি এত বিশ্বাসী, শান্তিপূর্ণভাবে বিশ্বাসী, এই শান্তিতে বিশ্বাসী হওয়ার জন্য আমি কি করব বাবু বলো তো, আমি কোনো মতো করেই মানবো না। গান্ধী তখন কি করলো, 1922 সালে যে আন্দোলন, অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়েছিল, 1922 সালে সেই অসহযোগ আন্দোলন গান্ধী স্থগিত করে দিল। বলছে আজ থেকে অসহযোগ আন্দোলন হঠাৎ শেষ। হ্যাঁ, ডেট তারিখগুলো সব আগের ক্লাসে বলেছি আমি। গান্ধীজি অসহযোগ আন্দোলন কি করে দিল, বন্ধ করে দিল। বলছে আজ থেকে কোনো অসহযোগ আন্দোলন হবে না। অবাক, আমি অহিংসাতে বিশ্বাসী, আমি প্লিজ পেরিয়ার পিটিশন এগুলোতে বিশ্বাসী। যখন অসহযোগ, নেতাজি পর্যন্ত সমালোচনা শুরু করলো। নেতাজি বললে হে গান্ধীজি, তুমি একটা বিপর্যয় নিয়ে চলে এসেছো, ঝড় নিয়ে চলে এসেছো। যখন সমগ্র ভারতের মানুষের মাইন্ডসেট ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য একদম তুঙ্গে উপরে উঠে গেছে, একদম 100%, তখন তুমি আন্দোলনটাকে কিছু জনের জন্য আন্দোলনটাকে থামিয়ে দিলে। চিত্তরঞ্জন দাস বলছে গান্ধীজি তুমি কি করেছো, 22টা লোকের মৃত্যু এবং কয়েকজন মানুষের মানে ভুলের জন্য তুমি গোটা ভারতবর্ষকে সাজা দিচ্ছ। চিত্তরঞ্জন দাস, বাকি কংগ্রেসদের যত ছিলেন চরমপন্থা নেতা, তারা তো ধুয়ে দিলেন। কেউ একজন বললেন যে গান্ধীজি হলো ব্রিটিশদের দাস, আর গান্ধী তো গান্ধী। এই জন্য আই লাভ গান্ধী, গান্ধীকে ভালোবাসি। কেন? এই জন্যই গান্ধীকে ভালোবাসা হয়। সেই দুর্যোগ সময়ে এই সিদ্ধান্ত, 22টা মানুষের, তোমরা তো কত লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষকে মারছো, আমাদের মাত্র 22টা মানুষকে অমানবিকভাবে মারার জন্য গান্ধী সেই স্থগিত করলো। তখন কি হলো, এর আগে পর্যন্ত গান্ধীকে কিন্তু ব্রিটিশ সরকার জেলে নিয়ে যেতে পারেনি। এত আন্দোলন করছে, তুমি বলতে পারো স্যার এত আন্দোলন করে তো ব্রিটিশ সরকার জেল নিয়ে যেতে পারে না কেন? কারণ গান্ধীজির একটা হাতে অস্ত্র ছিল, অহিংসা সত্যাগ্রহ। না সে মারামারি, হামনা মারামারি করেনগে না কি, ঠিক বুঝে গেল? মারামারি করছেই না তো তাকে কি জেলে নিয়ে যাওয়া যায়? যাবে জেলে নিয়ে যাওয়া? তাকে ওই জন্য জেলে নিয়ে যেতে পারেনি ব্রিটিশ সরকার। আর দ্বিতীয়ত ও এত সেলিব্রিটি ছিল যে ওকে যদি জেলে নিয়ে যাওয়া হতো তো বাইরের সবাই জনসমুদ্র উত্তাল হয়ে যেত যে গান্ধীজিকে ছেড়ে দিতে হবে। বুঝে গেল? এত সেলিব্রিটি মানুষ ছিল। তো এবার গান্ধীজি ব্রিটিশ সরকার পেয়ে গেল খুঁত। কেন? গান্ধীজির বিরুদ্ধে লোক 60% লোক গান্ধীজিকে ভালো বললেও 40 থেকে 50% লোক গান্ধীজিকে ব্রিটিশের চামচা, ব্রিটিশের দাস বলতে শুরু করলো। আর এখানে ব্রিটিশ সরকার পেয়ে গেল একটা চাবি, গান্ধীজিকে বলল তুমি এই যে চৌরি চৌরি ঘটনার জন্য আপনি দায়ী, চলুন জেল। গান্ধীজিকে জেল নিয়ে যাওয়া হলো এবং লাস্টে বিচার হলো, গান্ধীজিকে 6 বছরের জেল দেওয়া হলো। কয় বছরের? 6 বছরের জন্য গান্ধীকে জেলে ভরানো হলো। কিন্তু সে 6 বছর থাকবে? 6 বছর থাকেনি সে। 2 বছরের মধ্যে জেলের ভিতরে এমন অনশন, খাচ্ছে না, দাচ্ছে না, পড়ে যাচ্ছে, গান্ধী মরে যাবে এরকম। ব্রিটিশ সরকার ভাবছে এই বুড়াকে যদি রাখি আর বুড়া যদি জেলে মারা যায় তাহলে কিন্তু পুরা ভারতবর্ষ উত্তাল হয়ে যাবে, কারণ কত মানুষ গান্ধীকে ভালোবাসে। তো 2 বছরের মধ্যে গান্ধীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো এই চলো গান্ধী। তো মাঝখানে অনেক ঘটনা হলো গান্ধীর। তো এই অসহযোগ আন্দোলন, আর গান্ধী কি করেছিল বলতো, খিলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলনটা যোগ করে দিয়েছিল। এই দুই আন্দোলন একসাথে গান্ধী চেষ্টা করেছিল চালানোর। ঠিক আছে, আর ইউ গেট মাই পয়েন্ট? বলো, অসহযোগ আন্দোলন সম্বন্ধে কারো কোনো ডাউট নাই না? চলো এরপর আমরা পড়বো অনেক সাল পর। চলো, ইতিমধ্যে অনেকগুলো কাজ করছে গান্ধী, তোমাদের বইয়ে নাই তো ওগুলো ইচ্ছা করলেও বলা যাবে না, সময়ের অভাব। তো আমরা চলে আসি 1930 সাল। কত সাল? 1930 সাল। তার আগে 1930 সালের একটা আইন পড়বো আমরা, আইন অমান্য আন্দোলন। কি পড়বো বাবু? আইন অমান্য আন্দোলন। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড জানতে হবে, ব্যাকগ্রাউন্ডটা জানি। 1927 সাল, 1927 এই সালে সাইমন কমিশন ভারতে আসছে। কি? ভারতের সংবিধানকে পর্যালোচনা করার জন্য। ভারতের সংবিধানকে ঠিকঠাক করতে হবে। ব্রিটিশ সরকার বলছে ঠিক আছে, আমরা তোমাদের স্বাধীনতা দিয়ে দেবো, তাই না? স্বাধীনতা নিয়ে নাও, আমরা তোমার সংবিধান ঠিক করে দেবো। ঠিক আছে, 1927 সালে তারা সাইমন কমিশন ভারতে, মানে সাইমন কমিশন গঠন করা হলো। স্যার জন সাইমন ছিল ওখানে। তো সাইমন কমিশনের যে সদস্য ছিল, সেই সদস্যদের মধ্যে, মেম্বারের মধ্যে কোনো ভারতীয় ছিল না। এবার ভারতের সংবিধান পর্যালোচনা করবে, ভারতের সংবিধান ঠিক করবে, সেখানে ভারতীয় নাই। মানে আমার মেয়ের বিয়ে দেব, ঠিক আছে, আমার মেয়ের আচার অনুষ্ঠান করবো, এখানে আমি নাই। মানে বস্তির আমার পাড়া পড়োশি সবাই মিলে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে, কোথায় বিয়ে হবে, আমার মেয়ে কেমন করে খাবে, মানা যায়? আমাদের ভারতের সংবিধান ঠিক করবে কে নাই? ভারতীয় লোক নাই। এটা মানবো না আমরা। কংগ্রেস বললো যে না, এটা তো আমরা মানবো না। তখন কি বললো,
যে ঠিক আছে মানবে না, তো তখন ব্রিটিশরা আবার করতে লাগলো, বলছে এই ভারতীয়রা তোমরা তো অশিক্ষিত লোক, তোমাদের যোগ্যতা আছে একটা সংবিধান ঠিক করার। এটা গায়ে লেগে গেল মতিলাল নেহেরু। নেহেরু কি করলো, মতিলাল নেহেরু, কি নাম, মতিলাল নেহেরু, এর গায়ে লেগেছে। মতিলাল নেহেরু বলছে ঠিক আছে। মতিলাল নেহেরু একটা রিপোর্ট তৈরি করলো 1928 সালে, যেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। কি বলা হয়, নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্টে এসে করে দিল যে সংবিধানে এই ঠিক করতে হবে, এই কাজ করতে হবে, এই করতে হবে। অনেকগুলো ডিটেলসে বললাম না। নেহেরু রিপোর্ট চালু করলো এবং জমা দিল কমিশনকে, যে আমাদের এই নেহেরু রিপোর্ট অনুযায়ী আমাদের সংবিধানটা এইভাবে করতে হবে। ইংরেজ তো ইংরেজ মানছে না, মানবো না, মানলো না। তো তখন আমরা দেখলাম যখন ইংরেজ সরকার এটা মানতে রাজি নয়, তারপর থেকে নেহেরু কি করলো বলতো, এখানে আরেকটা প্রেক্ষাপট বলে, গান্ধীতে আসার আগে, আইন অমান্য আন্দোলন আসার আগে, যে আমরা দেখলাম যে পাঞ্জাবে 1929 সালের 26শে জানুয়ারি পাঞ্জাবের রাভি নদীর তীরে হাজার হাজার মানুষকে নিয়ে পুরো আনন্দ এবং উল্লাসের মধ্য দিয়ে কি করলো বলতো, পণ্ডিত জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরুর ছেলে জওহরলাল নেহেরু, ঠিক আছে, সেখানে ভারতের পতাকা উত্তোলন করেছিল। ঠিক আছে, প্রথম 26শে জানুয়ারি। কবে পতাকা উত্তোলন করেছিল, 26শে জানুয়ারি। কোথায়, রাভি নদীর তীরে। কোথায়, পাঞ্জাবের রাভি নদীর তীরে পতাকা উত্তোলন করেছিল। আর বলেছিল যে আজ থেকে আমরা কি দিবস পালন করব, স্বাধীনতা দিবস পালন করব। ঠিক আছে, তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু। তো স্বাধীনতা দিবস তারা বলছে যে ব্রিটিশরা তো আমাদের, এরা দাবি করছিল নেহেরু রিপোর্টে যে আমাদের পূর্ণ স্বাধীনতা লাগবে। ব্রিটিশ সরকার বলছে এখনো তোমরা পূর্ণ স্বাধীনতার যোগ্যতা হওনি, পূর্ণ স্বাধীনতা আমরা দেবো না, ইত্যাদি ইত্যাদি কথা। তো আমরা দেখলাম শেষ পর্যন্ত 26শে জানুয়ারি আমরা কি দিবস পালন করতে শুরু করলাম, স্বাধীনতা দিবস। তাই তোমরা দেখো যে আমরা 26শে জানুয়ারি এখন প্রজাতন্ত্র দিবস মানি না, আমরা তো অরিজিনাল স্বাধীনতা কবে পেয়েছি, 1947 সালে। তাই আমরা 1930 সাল থেকে শুরু করে 1947 সাল অবধি 26শে জানুয়ারি এই দিনটাকে কি দিবস পালন করতাম, স্বাধীনতা দিবস পালন করতাম। যখন আমরা স্বাধীনতা হয়ে গেলাম তখন 26শে জানুয়ারি দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করতে শুরু করলাম। আর ইউ গেট মাই পয়েন্ট? কারো কোনো সমস্যা? তো এটা এখানে কাহিনী হলো 1928 সালে। তখন গান্ধী আবার কি করলো, গান্ধী দিল 11 দফা দাবি। গান্ধী কত দফা দাবি দিল, ব্রিটিশদের কাছে বললো ঠিক আছে তোমরা যে করো, ঠিক আছে মানছি আমরা, আমাদের 11টা দফা আছে, 11টা দাবি আছে, সেই 11 দফা দাবি, তাই না, তুমি আমাদের এই 11 দফা দাবি মানো। 11 দফা দাবি। তো বলছে 11 দফা দাবি কি কি? এক বলছে যে মাদক দ্রব্য বর্জন করতে হবে, মাদক দ্রব্য, রাজস্বের হার 50%, মানে ট্যাক্স যে আছে ট্যাক্সটা কমাতে হবে। ঠিক আছে, আর বলছে যে লবণের উপর ট্যাক্স লাগাইছিল তোমাদের জানো, ঠিক আছে, লবণের উপর ট্যাক্সটা কি করতে হবে, কমাতে হবে। এরকম 11টা দিল। ব্রিটিশ সরকার কি বলছে বলতো, ব্রিটেন থেকে খবর আসছে, হ্যালো গান্ধীজি, এটা কাজ করুন, আপনি সব থেকে ভালো হবে আপনি যদি চুপ করে থাকেন, আপনি কথাই বলেন না, ঠিক আছে, আপনি কথা বললেই শেষ হয়, আপনি কথাই বলেন না, চুপ করে থাকেন, আপনার এই 11 দফা দাবি এক দফাও মানবো না। গান্ধী বলছে ভাই আবেদন নিবেদন করে আমি চেয়েছিলাম একটুখানি রুটি, আর আপনি আমাকে দিলেন পাথর। গান্ধীর হাটে লেগে গেল, তো মেয়ে মানুষ, ঠিক আছে, পাতলা। গান্ধী বলছে ঠিক আছে। তো গান্ধী তখন কি করলো, ঠিক আছে, গান্ধী এখন ভাবলো মনে মনে যে সকল মানুষের তো দরকার লবণ, কি দরকার, লবণ দরকার। তো গান্ধী একটা আশ্রম তৈরি করেছিল, আমি বলেছি 1915 সালে সবরমতী আশ্রম। কোন আশ্রম, সবরমতী আশ্রম। এটা একদম ক্লিয়ার মনে রাখবে যে গান্ধী ভারতে আসার পর আন্দোলন করার আগে 1915 সালে সবরমতী আশ্রম তৈরি করেছিল। যেমন ওখানে লিও টলস্টয় খামার তৈরি করেছিল, ফিনিক্স খামার তৈরি করেছিল, যেভাবে সত্যাগ্রহীদের প্র্যাকটিস করা যায়, সেভাবে 1915 সালে সবরমতী আশ্রম তৈরি করলেন। ঠিক আছে, তো তিনি কি করলেন বলতো, এই যে আহমেদাবাদ থেকে শুরু করে, যেটা আহমেদাবাদ আমরা পড়লাম, সেই আহমেদাবাদ থেকে শুরু করে ডান্ডি অবধি, কোথা অবধি, ডান্ডি অবধি, ডান্ডিতে অবধি তিনি লাঠি নিয়ে, মানে লবণ আইন ভাঙার জন্য শপথ করলেন। যে লবণের উপর যদি, আমরা বলেছি আগে, লবণের উপর যদি ট্যাক্স না কমাও তাহলে আমরা কিন্তু সেখানে কি করব, আন্দোলন করব। তো গান্ধীজি 78 জন অনুগামী নিয়ে, কতজন অনুগামী নিয়ে, 78 জন অনুগামী নিয়ে প্রায় 241 কিলোমিটার মাইলের মতো পথ, ঠিক আছে, গিয়ে গান্ধী কি করলেন বলতো, নিজে লবণ তৈরি করলেন। লবণ তৈরি করে বললেন আমরা সরকারের কোনো লবণ কিনে খাবো না, আমরা নিজে লবণ তৈরি করে কিনে খাবো, লবণের উপর কেন ট্যাক্স কমাবে না। তো এটা ছিল ভারতের ইতিহাসে একটা বিভ্রাট ঘটনা। ঐতিহাসিকগুলো লিখছে যে আরে এত, তখনকার লোকগুলো, কংগ্রেসের নেতাগুলো আরো বলছে, আরো কমিউনিস্ট পার্টির নেতাগুলো বলছে এতগুলো জিনিস থাকতে তুমি লবণকে বেছে নিবে কেন, লবণ। তো গান্ধী তখন বাস্তব বুদ্ধি লাগিয়েছিল যে লবণটা তো সবার জরুরত, তাই না, ওই জন্য গান্ধী লবণকে বেছে নিয়েছিল, তাই না। আন্দোলন করা কত পথ থাকে, লবণ ভেঙে আন্দোলন। তো এই আন্দোলনে অনেকে সাড়া দিয়েছিল, এমনকি আন্দোলনটা পপুলার হয়েছিল যে প্রথম দিকে যে বিদেশ থেকে মিডিয়া আসছিল
গান্ধীজিকে মিডিয়া গান্ধীজির সাথে বেড়াতো, স্যার কি চান, একদম বলেন, একদম লবণ আইন ভাঙে কি করবেন, বুঝা গেল ব্যাপারটা। বিদেশ থেকে মিডিয়া আসছিল লবণ আইন, তো এটাকে আমরা ডান্ডি অভিযানে বলি, তাই না? তো ঠিক আছে, এভাবে লবণ আইন ভঙ্গ করলেন। কি আইন ভঙ্গ করলেন? আর যারা ডিটেলসে অনলাইনে জানতে চাও, তারা আইন অমান্য আন্দোলন আগের ভিডিওতে আলোচনা হয়েছে ওই অধ্যায়, তারা অবশ্যই দেখবে। সব আগের ভিডিও কেন বলছি, কারণ হালকা হালকা করে ওই ভিডিওতে আমরা আলোচনা করেছি, কারণ ওখানে গান্ধী ছিল না, কিন্তু জিনিসগুলো ছিল। ঠিক আছে, তো এইভাবে 1930 সালে এই আইনটাকে ভেঙে দিয়ে যে কেউ লবণ, এখানে বলা ছিল যে কেউ লবণ বানাতে পারবেন না। ঠিক আছে, আইনে কি বলা ছিল? কেউ লবণ বানাতে পারবেন না। আর গান্ধীজি কি বানালেন? লবণ বানালেন। তো কি আইন যে বানাচ্ছিল সেটা আইনটাকে অমান্য করলেন না, ওই জন্য এই আন্দোলনটার নাম হলো আইন অমান্য আন্দোলন। আর ইউ গেট? এই আইন অমান্য আন্দোলন হবার পর প্রথমে যে ব্রিটিশের বড়লাটগুলো ছিল, ব্রিটেন থেকে খবর আসতো, যে হাসতো, মজা, খুব ব্যঙ্গ করেছে আইন অমান্য আন্দোলনকে। বলছে এই আন্দোলনে গান্ধীর যে একটা স্পষ্ট ছাপ ছিল, সেই স্পষ্ট ছাপটাও কমে যাবে, আরো গান্ধী আরো যতটা ভালো ছিল অত খারাপ হয়ে যাবে, গান্ধীর ক্যারেক্টার নষ্ট হবে। কিন্তু দেখছে আরে আইন অমান্য আন্দোলন তো প্রচুর সাপোর্ট পাচ্ছে। 1 সাল যাবার পর ব্রিটিশদের হুঁশ হলো। ঠিক আছে, ব্রিটিশরা তখন বলল ঠিক আছে এই আইন অমান্য এগুলো বাদ দাও, আর আমাদের এখানে ইংল্যান্ডে আসো, ইংল্যান্ডে এসে গোল টেবিল বৈঠক করো। কি বৈঠক করো? গোল টেবিল বৈঠক। কি বৈঠক বাবু? গোল টেবিল বৈঠক। ঠিক আছে, এই গোল টেবিল বৈঠক করো এবং আমাদের সঙ্গে কথা বলো, কথা বলে জিনিসগুলো মিটমাট করে নাও, তোমাদের কেমন স্বাধীনতা লাগবে, কি লাগবে না লাগবে। তো এরকম গোল টেবিল বৈঠক হয়েছিল 3টা। কয়টা? প্রথমটার নাম হচ্ছে প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয়টার নাম হলো দ্বিতীয় গোল টেবিল বৈঠক, তৃতীয়টার নাম কি? তৃতীয় গোল টেবিল বৈঠক। তো ওখানে ডাকলো ইংল্যান্ডে, গোল টেবিল বৈঠকে আসুন, আমাদের সাথে আলোচনা করুন। প্রথম গোল টেবিল বৈঠক, সবাই গেল, অন্য পার্টিগুলো, তাই না, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, সব পার্টিগুলো গেল, কমিউনিস্ট পার্টি, কিন্তু গান্ধীজির কংগ্রেস আর গেলেন না। গান্ধীজি বলছে না আমি যাবো না, ঠিক আছে আমি আন্দোলন করবো। তখন ব্রিটিশ সরকার বলছে বুড়োর সাথে পাওয়া যাবে না। ঠিক আছে, দিল্লি আসলেন, ব্রিটিশ আবার তাকে দিল্লিতে বলালেন, গান্ধীকে বলছে দিল্লিতে আসো, গোল টেবিল বৈঠকে আসতে হবে না, আমাদের সাথে কথা বলো। ঠিক আছে, তো দিল্লিতে গিয়ে গান্ধী একটা কথা হলো, সেটাকে বলা হয় কি বলতো? গান্ধী আরউইন চুক্তি। কি বলা হয়? গান্ধী আরউইন চুক্তি। মানে তখনকার বড়লাট আরউইন আর গান্ধী দুজন মিলে একটা চুক্তি করলো 1931। ঠিক আছে, এটাকে বলা হয় গান্ধী আরউইন চুক্তি। কি বলা হয়? গান্ধী আরউইন চুক্তি। এই গান্ধী আরউইন চুক্তি হলো। আর এখানে একটা জিনিস ক্লিয়ার হলো, গান্ধী আরউইন চুক্তি, যে দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক হবে, এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেস কি করবে? যোগদান করবে। আর বলা হলো যে যতগুলো গান্ধীজি যে আইন অমান্য আন্দোলন করছে, এই আইন অমান্য আন্দোলনটা বন্ধ করে দিবে। ব্রিটিশরা বলল আর আপনাদের দাবি দাওয়াগুলো আমরা মেনে নিব। যতগুলো কংগ্রেসের নেতা সবাইকে আমরা, আর যতগুলো আরও নেতাগুলোকে ব্রিটিশরা গ্রেপ্তার করে রেখেছে, সবাইকে কি করে দেওয়া হবে? জামিন দেওয়া হবে। শুধুমাত্র ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব, এই 3 জনকে জামিন দেওয়া হবে না। তোমরা জানো ভগৎ সিং তখন জেলে, তার ফাঁসি হবে পরে, তাই না? এদেরকে জামিন দেওয়া যাবে না, বাকি সবাইকে জামিন দেওয়া যাবে। গান্ধী বললো ঠিক আছে, গান্ধী মেনে নিল। মেনে নিয়ে এসে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধী কি করলো? যোগদান করলো ইংল্যান্ডে। ঠিক আছে, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যখন যোগদান করলো গান্ধী, তখন অনেকগুলো প্রস্তাব দিল গান্ধী, কিন্তু সব প্রস্তাবগুলো আবার ওখানে মানা হলো না। গান্ধী বলে পূর্ণ স্বরাজ লাগবে, স্বাধীনতা লাগবে না। গোল টেবিল বৈঠক থেকে গান্ধী ফিরে আসলেন না, আমরা কোনো কিছু মানবো না। এই যে অসহযোগ আন্দোলন কিছুদিনের জন্য বন্ধ ছিল, ঠিক আছে, গান্ধী বলছে না আবার অসহযোগ আইন অমান্য আন্দোলন কিছুদিনের জন্য বন্ধ ছিল। ঠিক আছে, ভেরি সরি, আইন অমান্য আন্দোলন কিছুদিনের জন্য বন্ধ ছিল। ঠিক আছে, তো এবার কি করেছে গান্ধী বলছে না, আবার আইন অমান্য আন্দোলন আমাদের জারি রাখতে হবে, কন্টিনিউ রাখতে হবে। আবার তৃতীয় গোল টেবিল বৈঠক হলো, গান্ধী যায়নি, কংগ্রেস যায়নি। আবার ওখানে কি হলো? আইন অমান্য আন্দোলন কন্টিনিউস করতে লাগলো। সব আইন মানবো না, আইন মানবো না, এভাবে আন্দোলন অনেকদিন ধরে আইন অমান্য আন্দোলন চললো। কিন্তু কি হলো? আইন অমান্য আন্দোলন লাস্টে গিয়ে আমরা দেখবো গান্ধীর এই আইন অমান্য আন্দোলনটা অত সুফল হতে পারলো না। সব শ্রমিক, কৃষক, ছাত্র সবাই খানিকটা যোগদান করেছিল, কিন্তু অনেকদিন ধরে যেহেতু আন্দোলনটা চলছিল, 1930, 1931, 1932, 1934, এই 4 সাল ধরে এই আন্দোলনটা চলার জন্য লাস্টের দিকে লোকগুলো ভরসা পাচ্ছিল না যে আন্দোলন সফল হচ্ছে না, ব্রিটিশ কথা মানছে না, বুঝা গেল। তো এই আন্দোলন আস্তে 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 কি হলো বাবু? শেষ হয়ে গেল। মানে নিজে থেকে এই আন্দোলনটা ইতিহাসে একটা চরম ভালো আন্দোলন করেছিল গান্ধী। কিন্তু গান্ধী একটা কথা বলেছিল যখন আইন অমান্য আন্দোলনটা শুরু হয়েছিল, বলে যতদিন পর্যন্ত একজন সত্যাগ্রহী থাকবে, মানে একজন লবণ মানাবে ওখানে, ততদিন পর্যন্ত এই আন্দোলন থাকবে। কিন্তু লাস্টে দেখা গেল লোকদের মধ্যে মুড থাকলেও কিছু কিছু লোক মুড ছিল যে আন্দোলন চালাবে, কিন্তু গান্ধী নিজেই এই আন্দোলনটাকে কি করে দিল? স্থগিত করে দিল, যে আমরা আর আন্দোলন কি করবো না, কন্টিনিউ করবো না। এভাবে কি হলো? ইতিহাসের আইন অমান্য আন্দোলন শেষ হয়ে গেল। এই পর্যন্তই ছিল আমাদের এই অধ্যায়। ঠিক আছে, এরপর শুরু হবে স্বাধীনতার পথে ভারত। সেখানে আবার ভারত ছাড়ো আন্দোলন, আমি তো এখনো অনেক বাকি আছে,
ঠিক আছে, সেখানে ভারত ছাড়ো আন্দোলন আলোচনা হবে। কিন্তু আমি ভারত ছাড়ো আন্দোলনটা একটু টাচ করে দিই এখানে, ঠিক আছে? কি শুনতে ইচ্ছা করে না? তো ভারত ছাড়ো আন্দোলনটা একটু টাচ করে দিই, টাচ করে আগের অধ্যায়ে আবার ভারত ছাড়ো আন্দোলন ডিটেলসে বলবো, ঠিক আছে? এই 1930 সালে তারপর জেল হলো কিছুদিনের জন্য গান্ধীর, ইত্যাদি ইত্যাদি ঘটনা হলো। তারপরে 1930 থেকে 40 পর্যন্ত কি করলো গান্ধী তোমাদের বইয়ে বলতে বলিনি আমাকে, আমি আর কি বলবো, ঠিক আছে? অনলাইনে তো বলবোই না, অফলাইনে তাও এটা হয়ে যাওয়ার পর বলে দিচ্ছি দাঁড়া। হ্যাঁ, তোমাদের বলে দিব, আগে ক্লাসটা হয়ে যাক, তারপরে 1930 থেকে 1940 অব্দি, ঠিক আছে, গান্ধীর কি হলো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি অনলাইনের জন্য। এখন জাস্ট খালি 1942 পড়াই দিয়ে সে ছেড়ে দিয়ে দেন, ঠিক আছে? তো 1942 কোথায়, 1942 সাল চলে আসলো। এই 1942 সালে গান্ধী আরেকটা আন্দোলন সবাইকে নিয়ে একটা আন্দোলন শুরু করলো। এটা একদম ডিটেলসে বলবো নেক্সট অধ্যায়, এখন খালি জাস্ট খালি ধরাই দিচ্ছি আমি। 1942 সালে গান্ধীজি শুরু করলেন ভারত ছাড়ো আন্দোলন। কি নাম? ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। তখন ব্রিটিশ বলছে যে এই ব্রিটিশ যে সরকার আছে, এই সরকার অরিজিনাল অনেক খারাপ রে ভাই, এত অহিংসা বলছি, প্লিজ বলছি, পিটিশন বলছি, তাই না, মানছেই না। তো গান্ধী তখন বললো, একটা কথা বলেছিল, দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যান নট বি মেন্ডেড, ইট মাস্ট বি ইন্ডেড। এই শয়তান সরকারের ধ্বংস অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। এই শয়তান সরকারের সংশোধন করা অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। তো তখন গান্ধীজি একটা অ্যাগ্রেসিভ ভাব, মানে গান্ধীর মধ্যে যে নরম পন্থা ছিল একটা, সেটা উঠে উঠে আমরা বলতে পারি গান্ধীজি একটা চরম পন্থা নিল। আর গান্ধীজি লাস্ট একটা কথা বললো, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। হয় আমরা করে ছাড়বো, না হয় মরে ছাড়বো। হয় তুমি আমাকে স্বাধীনতা দাও, না হলে আমাকে মৃত্যু দাও। চুজ ইজ ইয়োর্স, স্বাধীনতা দাও না হলে মৃত্যু দাও, মৃত্যু দাও না হলে স্বাধীনতা দাও, কিছু তো একটা করো, আমাকে মেরে দাও। থুর করে বেড়াচ্ছি, মেরে দাও আমাকে, পাওয়ার দিচ্ছি একটা লাঠি নিয়ে। এখন বর্তমান প্রজন্ম তোমরা আছো, আর অনেক অনেক ছেলে পেয়েকে দেখি গান্ধীর সমালোচনা করে, যিনি একটা লাঠি নিয়ে পুরা পৃথিবীকে জয় করেছিল, সেই হলো গান্ধী। জানো, দক্ষিণ আফ্রিকার যে নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, জানিস না, যে কৃষ্ণাঙ্গ আন্দোলনের মানে কালো লোকের আন্দোলনে ওখানকার রাষ্ট্রপতি হয়েছিল, অনেক কাহিনী আছে। তো নেলসন ম্যান্ডেলাকে বলা হয় দক্ষিণ আফ্রিকার গান্ধী। মার্টিন লুথার, জানো, মার্টিন লুথারকে বলা হয় আমেরিকার গান্ধী। মানে এতটা প্রভাবশালী লোক ছিল সে, তাই না? লোকগুলো তাকে অর্ধনগ্ন ফকির বলছিল। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে জাতির পিতা বলেছে, যে রাষ্ট্রপিতা, জাতির পিতা হলো গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা বলেছে তাকে। আর এখন গান্ধীজি আমরা সমালোচনা করি নোটে, যেখানে সেখানে বলে গান্ধী, এটা গান্ধী কি করেছিল, গান্ধীর আমরা ভুল ধরি। বোঝা গেল? তখন 1893-তে তখন গিয়ে গান্ধীজি আন্দোলন করছিল। আর এখন আমরা একটা গ্রাম থেকে অন্য গ্রামে, একটি শহর থেকে অন্য পাড়ায় গেলে, বাবা ভেবে চিনতে যাও ভালো করে, যে বাবা আমার আঙুলটা ধরে রেখো, কেউ মারতে পারে, শিয়াল খেতে পারে, বাঘ খেতে পারে, বোঝা গেল, বাঘ ধরে নিয়ে যেতে পারে, তোকে টেনে নিতে পারে। একটা পাড়া থেকে অন্য পাড়া যাচ্ছে, তোমার এত ভয়। তখন প্রথম বিশ্বযুদ্ধ, তাই না? ফুটপাত থেকে দূর মৃত্যুর ফুটপাতে গিয়ে নর্দমা এবং ওভার ব্রিজে তাকিয়ে থেকে আমরা ভাত খাই। তিমির ধরনের গান কবিতা পড়েছি। আর তখন আমরা গান্ধীজি কি বলেছে, সেই উত্তরাধিকারের কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। গান্ধীর শুধু এটাই আত্মা ছিল, গান্ধী শুধু এটাই করে বেড়াইছে, তাই না? আজ অথচ আমরা এমন হয়ে গেছি, নিজেকে এত অ্যাটিটিউড নিয়ে যাই, কোনো একটা লেখা লিখে দিবে, যে গালি লিখে দিবে, আর নিচে লিখে দিবে যে এটা গান্ধীজি বলেছিল, তাই না? অনলাইনে এটা থেকে মানে কি বলবো, পড়ালেখা যথেষ্ট পরিমাণ অর্ধশিক্ষিত লোক হলে এটা বলা যায়। অনেকে গান্ধীকে বলে যে ভগৎ সিংকে গান্ধী যে মানে ওই যে গোল টেবিল বৈঠলে বলা হয়েছিল ভগৎ সিংকে ছাড়বো না, ভগৎ সিংয়ের যে ফাঁসি দেওয়া হয়েছিল তার জন্য গান্ধীকে দোষ দিচ্ছে। আরে হয় নাকি? গান্ধীজির কিছু মজবুরি ছিল বলে এটা হয়েছিল, তাই না? আমি বারবার একটা কথা বলি, তোমাদের ছবি দেখাচ্ছি, 1947 সালের 15ই আগস্ট, উত্তর দেবে তো, 1947 সালের 15ই আগস্ট, যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়, সেদিনকার ইতিহাস বইগুলোতে আমি তোমাদের দেখা দিচ্ছি মোবাইলে ফটোটা। সেই ফটোটাতে সবাই আছে যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিল, বড় বড় নেতাগুলো সবাই আছে। ইতিহাস বইতে আছে না? সেখানে গান্ধীজি আছে। কেন? যে নায়ক, যে সেলিব্রিটি, যে হিরো, যে গ্লোব, যে সব কিছু 1947 সালের 15ই আগস্টে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিতে গান্ধীজি নাই কেন? আরে তাই না? হিরো ওই, কাহিনীর হিরো ওই, লাস্টে দেখছি 90% কাহিনী হওয়ার পর হিরোই নাই, হিরোই চলে গেছে, হিরো নাই, ঠিক আছে? এবার আমাকে বল, 1947 সালের 15ই আগস্ট যেদিন স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ, সেদিনের ছবিতে গান্ধীজি ছিল না কেন? যারা অনলাইনে দেখছো কমেন্টে লিখো। গান্ধীজিকে ভুল ভাবার আগে, গান্ধীজির সমালোচনা করার আগে আমাকে একটা জবাব দিতে হবে, 1947 সালের 15ই আগস্ট গান্ধীজি ছিলেন কোথায়? ঠিক আছে? তো যাই হোক,
তো সেদিন ছবিতে নাই, আমরা তো এখন তাই না একটু বিয়ে বাড়িতে গেলে আমার ছবিটা আসেনি কোনো, ছবির জন্য পাগলা। তখন হাজার হাজার মিডিয়া, দেশ বিদেশের মিডিয়া এই কভারেজ করছে, ঠিক আছে, দেশ বিদেশের মিডিয়া আছে। আর সেখানে কে নাই? মোহনদাস করমচাঁদ গান্ধী নাই সেখানে, যে নেতা, যে সবাইকে যে খুঁজে, সে কথাই ছিল, আমি পরে তোমাদের বলবো তোমরা যদি না জানো। 1942 তো ভারত ছাড়ো আন্দোলন, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। তারপরে এই আন্দোলন শুরু করলো 8ই আগস্ট। এই আন্দোলনটা শুরু হয়েছিল, আগের ক্লাসে বলবো কেন আন্দোলনটা হলো, কি কারণে হলো, এই আন্দোলনে কারা যোগদান করেছিল, কারা যোগদান করেনি, তারপর ভারত কি হয়ে গেল। 1942-এর পর গান্ধীজি মোটামুটি গান্ধীজির আন্দোলনগুলো শেষ, ঠিক আছে। তারপর ভারতের স্বাধীনতার আগে লাস্ট আন্দোলন হয়েছিল নৌ বিদ্রোহ, যেটা আমাদের অন্য অধ্যায়ে পড়তে হবে, ঠিক আছে। তারপর কি হলো একটু মৃত্যুটাও বলে দিই, শেষ করে দিন গান্ধীজি কীভাবে মারা গেলেন, তাই না। গান্ধীর মারাটা সম্বন্ধে সবাই মোটামুটি জানো তোমরা। এটা জানো কি তোমরা, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপ্পু পড়েছো, ক্লাস 10-এ পড়েছো না, নয়নতারা সেহগালের লেখা, কি নাম, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপ্পু। 1948 সালের 30 তারিখ জানুয়ারি গান্ধীজি কি করেছিল বাবু বলো তো? বিড়লা হাউস থেকে, দিল্লির কথায় বিড়লা হাউস থেকে গান্ধীজি বের হচ্ছিলেন। একটা প্রার্থনা সভায়, প্রেয়ার মিটিংয়ে যাবেন, প্রার্থনা সভায় যাবেন, সেখানে একটা কুখ্যাত লোক নাথুরাম গডসে নামে একজন লোক গান্ধীর উপর কি করেছিল? গুলি চালাইছিল, ঠিক আছে, গান্ধীর উপর গুলি চালাইছিল এবং গান্ধী মারা গিয়েছিলেন। গান্ধীকে হত্যা করা হয়েছিল, মার্ডার করা হয়েছিল। ইতিহাসবিদগুলো বলছে, যারা তাদের সামনে ছিল, আশেপাশে ছিল, তারা বলছিল যে গান্ধী মরার আগে বা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে, এই পৃথিবীকে ছেড়ে বিদায় জানানোর পূর্বে গান্ধী যে কথাটা বলেছিল, সেই কথাটা ছিল হে রাম। কি ছিল? হে রাম। এটা ছিল গান্ধীর সব থেকে শেষ কথা, এ মোর শেষ কথা, এ রাম, হে রাম, ঠিক আছে। এভাবে গান্ধী আমাদের ছেড়ে চলে গেলেন, পুরো পৃথিবীকে একটা আয়না দেখিয়ে, গান্ধী আমাদের ছেড়ে চলে গেলেন। তো এই জন্য এই গান্ধীকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়, গান্ধীকে সম্মান করা উচিত, তাই না। বারবার ওই কথা বলি, কল্পনা কর 2025 সাল বিশ্বায়নের যুগে এসে, গ্লোবালাইজেশনের যুগে এসে আমরা একটা পাড়া থেকে অন্য পাড়া গেলে ভয় পাই, তাই না। রাত্রে 12টার পর একটা কোথায় গেলে ভয় পাই। সেখানে গান্ধী সাউথ আফ্রিকায় গিয়ে আন্দোলন করছে, সেখানে গান্ধী ইন্ডিয়াতে আসে আন্দোলন করছে। তো গান্ধীর জিত এখানে, গান্ধী এখানেই জয়ী, গান্ধী এখানেই কি বলে যে মানে গান্ধীকে এখানেই মূল্যায়ন করা যায়। তাই আমরা বলবো লাস্ট পর্যন্ত দিল্লিতেই গান্ধীর সমাধিস্থ করা হয়, গান্ধীকে কবর দেওয়া হয়, সমাধিস্থ করা হয়, ঠিক আছে। এভাবে এখানে এটা আমরা শেষ করে দিলাম। এবার এখান থেকে কি কি পড়তে হবে একটু আমরা জেনে নিই, ঠিক আছে। পড়তে হবে সত্যাগ্রহের ধারণা, যেখানে আমরা পড়েছি চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, ঠিক আছে, আহমেদাবাদের মিল স্ট্রাইক, ঠিক আছে, এটা পড়তে হবে। আর এটা প্রশ্ন এভাবে আসতে পারে যে গান্ধীর আঞ্চলিক বিদ্রোহগুলোর নাম লেখো, সেখানে চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ সম্পর্কে, এগুলো আঞ্চলিক বিদ্রোহ ছিল, পুরো ভারতবর্ষ জুড়ে ছিল না, এটা লিখতে হবে। 2 নম্বরে আমরা রাওলাট আইন পড়বো, ঠিক আছে, 1919-এ রাওলাট আইন, যেখানে জালিয়ানওয়ালাবাগ আগের অধ্যায়ে পড়েছি, ওই জন্য রাওলাট আইন এখানে পড়বো। 3 নম্বরে অসহযোগ আন্দোলন রেডি করে রাখবো, নারী শ্রমিক কার ভূমিকা কেমন ছিল, অসহযোগ আন্দোলন। 4 নম্বর রেডি করবো আইন অমান্য আন্দোলন, ঠিক আছে, এগুলো সাজেশন বলছি, ডান্ডি অভিযান, গান্ধী আরউইন চুক্তি আর গোল টেবিল বৈঠকগুলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয় গোল টেবিল বৈঠকটা পড়তে হবে। এখানে আরেকটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে পুনা চুক্তি। গান্ধী পুনা চুক্তি করেছিল, আমি বলা উচিত ছিল তখন, পুনা চুক্তিতে ডক্টর বি আর আম্বেদকর আর গান্ধীর মধ্যে হয়েছিল 1932, এটাও আমাদের পরে রাখতে হবে, ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট সত্যাগ্রহের ধারণা, ঠিক আছে, আর হচ্ছে আইন অমান্য আন্দোলন আর ডান্ডি অভিযান, এগুলো আমরা সবাই রেডি করে অনলাইন অফলাইন চেষ্টা করবো, তুমি পিডিএফ বা তোমাদের ক্লাসে নোটসগুলো দিয়ে দেওয়ার অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অবশ্যই তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিও, ঠিক আছে, থ্যাংক ইউ।